নমস্কার, দেখছেন কলকাতা টিভি। আমি সুচন্দ্রিমা। শুরু করছি বাংলা বলছে। তৃণমূল কংগ্রেস রাজ্যের শাসক দল, সেই দলের প্রতিষ্ঠা দিবসের দিনই দলের মধ্যে নবীন প্রবীণ নিয়ে বিতর্কের সৃষ্টি। রাজ্য সভাপতি বলছেন এক কথা, আর দলের মুখপাত্র তার পাল্টা প্রতিক্রিয়া দিচ্ছেন। শুধু তাই নয়, দলের একাধিক নেতৃত্ব তারাও এই বিষয় নিয়ে মুখ খুলছে, কিন্তু প্রত্যেকে একটা কথা কিন্তু স্বীকার করছেন, দলে একমাত্র শেষ কথা বলবেন মমতা বন্দ্যোপাধ্যায়। একজোট হয়ে সবাই রয়েছেন, দলে কোনো ভাঙন নেই। ফিরহাদ হাকিম থেকে শুরু করে প্রত্যেকে এই বক্তব্য সামনে রেখেছেন। তৃণমূলের মধ্যে এই নবীন প্রবীণ দ্বন্দ্ব, এটা নাকি পুরোটাই সাজানো ঘটনা, তাও আবার বিজেপির। কারা কটাক্ষ করছে? কংগ্রেসের অধীর চৌধুরী। আর অধীর বাবুকে নিজের দল সামলানোর জন্য তৃণমূলের তরফ থেকে পাল্টা প্রতিক্রিয়া দেওয়া হচ্ছে। তাই বিজেপি এই আবহে রাজ্য রাজনীতিতে যাকে প্রাসঙ্গিক হিসাবে দেখছে, সেই 35টারও বেশি আসন পাওয়ার জন্য তৃণমূল কংগ্রেসের এই দ্বন্দ্বের কোনো রকম বাড়তি সুবিধা কি তারা নিতে পারবে? কংগ্রেস এখানে এই ধরনের প্রতিক্রিয়া দিয়ে আসন্ন লোকসভা নির্বাচনের আগে ইন্ডিয়া জোটকে কি ক্ষতিকর অবস্থায় নিয়ে যাবে? এই প্রশ্নগুলো ওঠাটার স্বাভাবিক। তাই শুরুতেই একটা প্রতিবেদন দেখার চেষ্টা করব যে আজকে শুধু নয়, গতকাল থেকে এখনো পর্যন্ত তৃণমূল কংগ্রেসের এই নবীন প্রবীণ বিতর্কের মাঝে কে কি বলেছেন এবং তার পাল্টা প্রতিক্রিয়ায় কি সামনে এসেছে। বাংলা ইন্ডিয়া জোটের ভবিষ্যৎ কি? তৃণমূল ও কংগ্রেসের রফা সম্ভব? 19শে ডিসেম্বর শেষবার বৈঠকে বসে ইন্ডিয়া জোট। বিজেপি বিরোধী 28টি দল সেই বৈঠকে যোগ দেয়। তৃণমূল, আম আদমি পার্টি সহ বিভিন্ন দলের তরফে আসন সমঝোতা চূড়ান্ত করার সিদ্ধান্ত নেওয়া হয় বৈঠকে। তৃণমূল আসন সমঝোতা নিয়ে 31শে ডিসেম্বরের একটা ডেডলাইন বেঁধে দেয়। ডেডলাইন পেরিয়ে 2রা জানুয়ারি পর্যন্ত কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি। তাহলে প্রশ্ন উঠছে, ইন্ডিয়া জোটের আসন সমঝোতা কোথায় দাঁড়িয়ে? রাজ্যেই বা এর কি প্রভাব? তৃণমূলের অবস্থান কি? ইন্ডিয়া জোট সারা ভারতবর্ষ থাকবে, আর বাংলায় তৃণমূল কংগ্রেস লড়াই করবে। মনে রাখবেন, বাংলায় তৃণমূল কংগ্রেসই বিজেপিকে শিক্ষা দিতে পারে, সারা ভারতবর্ষকে পথ দেখাতে পারে, অন্য কোনো পার্টি নয়। বিজেপির বিকল্প শক্তি হিসেবে জোটবদ্ধ হতে চাইছে ইন্ডিয়া জোট, যে জোটের অন্যতম শক্তি কংগ্রেস। বাংলায় যে দলের মুখ অধীর চৌধুরী। আসন সমঝোতা চূড়ান্ত হওয়ার আগে সরাসরি তৃণমূলের বিরুদ্ধে আক্রমণ জোরালো করেন অধীর। তৃণমূলের নবীন প্রবীণ দ্বন্দ্ব নিয়েও মুখ খোলেন প্রদেশ সভাপতি। নবীন প্রবীণের যে লড়াই, সে লড়াইয়ের স্ক্রিপ্ট তৈরি হচ্ছে বিজেপির দপ্তর থেকে। যেদিন থেকে খোকাবাবু দিল্লিতে ইডির দপ্তরে হাজিরা দিয়েছিল, মনে করে দেখুন 9 ঘন্টা তাকে জিজ্ঞাসাবাদ করা হয়েছিল, তার পরের দিন থেকে পাল্টি খেয়েছে খোকাবাবু, কংগ্রেসের বিরোধিতা শুরু করেছে। আগামী দিনে অবাক হবেন না, এই খোকাবাবু যদি বিজেপির প্রজেক্টেড চিফ মিনিস্টারের মুখ হয় বাংলায়। পাল্টা কটাক্ষ শোনা গিয়েছে তৃণমূল নেতা তাপস রায়ের গলায়। অধীর চৌধুরীর কংগ্রেস, তাদের দিল্লির নেতৃত্বের অবস্থান দেখুন, কার প্রতি কার আস্থা আছে, কার প্রতি কার অনাস্থা। সেখানে সিনিয়র জুনিয়র কংগ্রেস ভেঙে চুরমার হয়ে যাচ্ছে। আগে নিজের দল সামলান। আমাদের দল নিয়ে ওকে ভাবতে হবে না, অধীর নিজের দল নিয়ে ভাবুক, আর নির্বাচনে যদি ও দাঁড়ায় সেখানে কনসেন্ট্রেট করুক, কারণ এবার ও লড়াইটা খুবই কঠিন হবে। কংগ্রেস ও তৃণমূলের এই চাপানুতরে রাজনৈতিক ফায়দা কুড়োতে চাইছে বিজেপি। পার্টির পুরনোদের নিয়ে কমেন্ট করলে তো লোকে বলবেই, আপনার বাড়ির ঝগড়া বাইরে গেলে তো লোকে তো নাক গলাবেই। তার জন্য অন্য কেউ দায়ী নয়, সেটা টিএমসি দায়ী। ওদের যদি সমস্যাই নেই কিছু, তাহলে বিশেষ মিটিং করতে হচ্ছে সিএম এর বাড়িতে, সবাইকে বোঝাতে হচ্ছে, ক্লারিফিকেশন দিচ্ছেন সব নেতারা। তার মানে ধোঁয়া যখন উঠেছে তো কিছু আগুন আছেই। 3 মাস বাদে লোকসভা ভোট, তার আগে রাজ্যে ইন্ডিয়া জোটের অবস্থান নিয়ে ধোঁয়াশা কাটছে না। কলকাতা টিভি। এ নিয়ে আজ বাংলা বলছেতে আমার সঙ্গে যারা প্যানেলিস্ট রয়েছেন তাদের সঙ্গে এক এক আলাপ করি। আমি আলোচনায় আসছি। আমার সঙ্গে রয়েছেন তৃণমূল কংগ্রেসের বক্তা প্রদীপ্ত মুখার্জি, স্বাগত জানাচ্ছি আপনাকে। বিজেপির বক্তা রয়েছেন নারায়ণ চক্রবর্তী, স্বাগত জানাচ্ছি আপনাকে। কংগ্রেসের বক্তা রয়েছেন শক্তি মৈত্র, স্বাগত জানাচ্ছি আপনাকে। বামেদের তরফে বক্তা রয়েছেন অতনু চট্টোপাধ্যায়, তিনি লাইভে আমাদের সঙ্গে যোগ দিয়েছেন। অতনু, স্বাগত জানাচ্ছি আপনাকে।
আমি শুরুতেই আসছি প্রদীপ্তর কাছে। এই বিষয় নিয়ে চিত্রনাট্য লিখছে বিজেপি, কংগ্রেস এই কথা বলছে, গায়ে লাগছে না। আসলে বিজেপি কংগ্রেস কি বললো সেটা পরের কথায় আসছি, কিন্তু বিজেপি 35টা বললেন মনে হলো না, তাহলে ঘোষবাবু হঠাৎ করে 25টা বলে দিলেন কেন? মানে দিলীপ ঘোষ বলছেন 25টা, শাহবাবু বলছেন 35টা। আগে নিজেরা দ্বন্দ্বটা মেটান যে 35 না 25, এটা কি ঘোষবাবু না শাহবাবুর বক্তব্য? মানে কোথাও গিয়ে ঘোষা হলো নাকি, মানে মশা হলো নাকি বাংলা বিজেপির? যে আমাকে কোথা থেকে যেন ছিলাম আমি, কোথা থেকে সরিয়ে দিল। আসলে বিজেপির একটা চতুর্ভুজ আছে জানেন তো, একদিকে অনুপম, একদিকে অধিকারী, একদিকে ঘোষ, আর একদিকে হচ্ছে মজুমদার। কে কোন দিকে যাবে তার জন্য শাহবাবুকে আসতে হচ্ছে, তার জন্য আসতে হচ্ছে নাড্ডা বাবুকে। আরে নিজেদের সভাপতিদের সঙ্গে ঠিকঠাক করে বিয়ে করতে পারছে না। সাংগঠনিক জেলার সভাপতি একরকম বলছে আর সাংসদ একরকম বলছে। নিজের দল সামলাতে গিয়ে 5 কোটি টাকা খরচা করে যারা বেদিক ভিলেজে পার্টি করলো, করে নেতাদের পুরো রাজনীতি কিভাবে করতে হয়, কোন গলি দিয়ে কিভাবে বেরোতে হয় শেখাতে হলো, তারা আমাদের শেখাবে রাজনীতি। আপ কি বার 200 পার, মানে পুরো কেন্দ্রীয় বাহিনী নিয়ে রাজ্যে চলে এলো। কেন্দ্রীয় বাহিনী মানে আমি মোদী সাহেবের কথা বলছি আর কি। তারা পুরো রাজ্য নিয়ে, মানে পুরো কেন্দ্র বাহিনী নিয়ে এখানে চলে এলো, কালো কালো ব্যাগ বস্তা সব নিয়ে এলো। তারপরে কি হলো, 70-এ ঠেকলো, আরো কমতে থাকছে। আমি জানি না এই বিজেপি কাকে নিয়ে কি বলছে। আসলে বিজেপি আমাদেরকে উস্কাচ্ছে না অধীর বাবুকে উস্কাচ্ছে, সেই নিয়ে আরো প্রশ্ন আমরা আগেও তুলেছি যে কোথাও অধীর বাবু কি বিজেপির দিকটা দেখছেন কিনা, সেই প্রশ্নটা আমাদের দলের তরফ থেকে আগে তোলা হয়েছে। আমি এসব নিয়ে ভাববো না, আমাদের রাস্তা খুব পরিষ্কার। দেখুন আজকে আমার পেটে আগুন ধরে গেছে, আজকে একটা রাজ্যে 450 টাকা গ্যাস দেওয়া সম্ভব হবে বলে ঘোষণা করা হয়েছিল, বাকি রাজ্যগুলো কি দুয়োরানি নাকি? অর্থাৎ কোথাও গিয়ে বিভেদের রাজনীতি, কোথাও গিয়ে লোভের রাজনীতি, কোথাও গিয়ে ধর্মের উস্কানির রাজনীতি, এগুলো ভারত রাষ্ট্রকে দ্বিধা বিভক্ত করে দিচ্ছে। আবার 18 সালের ভোটের রেজাল্ট আর 19 সালের ভোটের রেজাল্ট যদি দেখেন তাহলে দেখবেন পুরো উলট পুরান হয়েছিল। 18 সালে এটা তো রাজ্য রাজনীতি বা জাতীয় রাজনীতি বিষয় না, এটা তো দলের অন্দরের রাজনীতি নিয়ে আজকে প্রসঙ্গটা আসছে। প্রত্যেক দলের মধ্যে যে বিভাজনগুলো থাকে সেগুলো চিহ্নিত বিভাজন থাকে। না না না, আমি তা বলছি না, আমি বলছি কৌস্তব আর হচ্ছে অধীর বাবু কোন দিকে যাব বলুন তো? চতুর্ভুজের কথা বললাম, কোন দিকে যাব বলুন তো? আমাদের মোদ্দা কথা হচ্ছে দলের বিভাজন দল মিটিয়ে নেবে যদি কিছু থেকে থাকে। দলের বিভাজন মানে দলের বিভাজন মানুষের না, এই দলের বিভাজন নিয়ে কিন্তু এই ভোটের ব্যাপার হবে না। আবারও বলে দিলাম, এই ভোটের মোদ্দা কথা 5 আঙ্গুল এক জায়গায় আসবে, প্রয়োজন অনুযায়ী বিজেপিকে গণতান্ত্রিকভাবে বুঝলাম 5 আঙ্গুল সমান হয় না। আমি কংগ্রেসের কাছে আসছি, শক্তি মৈত্র কংগ্রেসের বক্তা আজকে এসেছেন। অধীর বাবু কংগ্রেসে মন্দি, পরামর্শ দিচ্ছেন তাপস রায়, কেমন লাগছে এই পরামর্শ শুনতে? দেখুন একটা কথা খুব পরিষ্কার, এর আগে প্রদীপ্ত বলল, তাপস রায় এখন মুখপত্র মানে তৃণমূল কংগ্রেসের, আগে কংগ্রেস করতেন। ব্যক্তিগতভাবে আমার ওর কাউন্সিলর নির্বাচনেও আমি ওর কাউন্টিং এজেন্ট ছিলাম। তাপস রায়ের সাজে না যে অধীরবাবুকে বক্তব্য দেওয়ার। কারণটা এই যে তাপস রায় লেজিসলেটিভ অ্যাসেম্বলির একজন মেম্বার, অধীরবাবু যদি এইবার নির্বাচনে জয়লাভ করেন তাহলে 8 বার মেম্বার অফ পার্লামেন্ট হবেন। সেইখানে অধীরবাবু বলেছেন কি, অধীরবাবু বলেছেন যে অভিষেক যেদিন দিল্লিতে ইডির ওখানে গেল তারপর থেকে বিজেপির শেখানো বুলিগুলোকে এবং বিজেপির প্রজেক্টেড চিফ মিনিস্টার কিনা এটা একটা জিজ্ঞাসার চিহ্ন তুলেছে। আমি সে বিতর্কে যেতে চাইছি না, আমি শুধু এইটাই আপনাকে পরিষ্কার বলে দিই সুচন্দ্রিমা, যে ভারতীয় জনতা পার্টি একটা গাঠবন্ধন হয়েছে। আমার দলের মধ্যে কে কার এজেন্ট সেটা দল ঠিক করে নেবে, যদি এজেন্ট হয় দল তার ব্যবস্থা অবশ্যই গ্রহণ করবে। কংগ্রেস এরম মানে চড়াই উতরায়ের মধ্যে দিয়েই কংগ্রেসের উত্থান পতন দুটোই লেগে আছে। তাই এই কথা টার্গেট একটা, এবং সেই টার্গেটটা আমরা অবশ্যই ফুলফিল করব। গাঠবন্ধন যেটা আছে আগামী দিনে ভারতবর্ষে যারা কোনো জায়গায় ধর্মের নামে, কোনো জায়গায় অর্থনৈতিক প্রলোভন দেখিয়ে, কোনো জায়গায় চাকরি দেব বলে, কোনো জায়গায় বৈদেশিক টাকা বিদেশ থেকে ফিরিয়ে আনবো বলে যে কথা প্রতিশ্রুতিগুলো দিয়েছে সেগুলো যে কতটা মিথ্যে। আর রাহুল গান্ধী ন্যায় যাত্রা শুরু করছেন, তাই নিয়েও কটূক্তি করা হচ্ছে। আমার পেট জ্বলছে, আমার চাকরি নেই, আমার ইন্ডাস্ট্রি নেই, সে কথা আমি বলতে পারবো না।
আলোচনার বিষয়বস্তু কি? আলোচনার বিষয়বস্তু আমার দলের ইনফাইটিং, সেটা আমি চার দেওয়ালের মধ্যে বসে ঠিক করব। আমি নিশ্চয়ই প্রচার মাধ্যমের সামনে এ কথা বলবো না। কিন্তু প্রচার মাধ্যমের সামনে তো এসেছে, সেই জন্যই তো আমরা এখন জানতে প্রচার পারছি এবং সেই মাধ্যমের জন্যই তো সামনে আলোচনা করতে পারছি। ডেফিনেটলি সুচন্দ্রিমা, তুমি নির্দিষ্ট আপনি আপনার বাড়িতে কি কথা বললেন যদি আপনি রাস্তায় এসে না বলেন তাহলে আমরা জানলাম কি? অবশ্যই তোমার সেই জায়গা থেকেই আমি প্রশ্ন রাখছি, পরের বক্তার কাছে আসবো। আমি অতনুর কাছে যাচ্ছি, বামেদের বক্তা রয়েছেন অতনু। দেখো, ইন্ডিয়ার জোট শরিক হিসেবে এই ভোটের আবহে এই দ্বন্দ্ব, তৃণমূলের প্রতিষ্ঠা দিবসের দিন তৃণমূল কংগ্রেসকে নিয়ে নয় এই বিতর্ক সৃষ্টি হয়েছে, কিন্তু একটা তো প্রশ্ন আসছে যে যখনই তৃণমূলের দিকে কোনো আঙুল ওঠে কংগ্রেস এবং বামেদের ভূমিকা কি হয় সেটা এখন মানুষ কিন্তু জানতে চাইছে। কি অবস্থান? দেখুন, প্রথমেই আপনাকে বলি, ইন্ডিয়া ইজ আ প্ল্যাটফর্ম। এখন ইন্ডিয়া যে প্ল্যাটফর্মটা তৈরি করা হয়েছে এটা হচ্ছে আফটার ইলেকশন নরেন্দ্র মোদীকে তৃতীয়বার ক্ষমতা থেকে হটানোর জন্য কার কি ভূমিকা থাকবে সেই ব্যাপারে ইত্যাদি ইত্যাদি সমস্ত দলের যারা শীর্ষস্থানীয় নেতা যারা এই প্ল্যাটফর্মে গেছিলেন বিজেপি বিরোধিতার কথা বলার জন্য, তারা বসে ঠিক করবেন। কাজে ইন্ডিয়ার কথাটা, ইন্ডিয়ার যা কথাবার্তা সেটা হবেই। কিন্তু এটাও তো ঠিক যে এই সময় দাঁড়িয়ে আপনি যদি দেখেন যে এই প্রশ্নগুলোতে, এই ধোঁয়াশা হওয়া প্রশ্নগুলো মানুষের মনেও আজকে আসছে, যে আজকে হঠাৎ করে দাঁড়িয়ে অমিত শাহ থেকে শুভেন্দু অধিকারী, যারা হচ্ছে 3 মাস আগে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সম্বন্ধে বলে একদম হচ্ছে মাঠে ময়দানে কাঁপিয়ে দিতেন, তারা হচ্ছে হঠাৎ করে একদম অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সম্বন্ধে সাইলেন্ট হয়ে গেলেন। লিপস অ্যান্ড বাউন্স নিয়ে ইডির তদন্ত আজকে সাইলেন্ট হয়ে গেল। কাজে এই প্রশ্নগুলো মানুষের মনে আজকে আসতে বাধ্য। তাহলে কি সত্যি কোথাও কিছু হয়েছে বা না হয়েছে? আর আজকে আপনি আপনার এই ক্লিপিংসের সময় শুনলাম মাননীয়া বলছেন উনি বিজেপিকে নাকি তৃণমূল একাই ঠেকাতে পারবে। তৃণমূল কংগ্রেসের সময় পশ্চিমবঙ্গে বিজেপি 3 জন এমএলএ থেকে 77টা এমএলএ হয়েছে। কাজেই বিজেপিকে কিভাবে হচ্ছে তৃণমূল ঠেকাচ্ছে সেটা মানুষজন নিজেদের অভিজ্ঞতা থেকে, দৈনন্দিন অভিজ্ঞতা থেকে বুঝতে পারছেন। বেশ, আমি নারায়ণবাবুর কাছে আসছি, তবে একটা ছোট্ট বিরতিতে যেতে হচ্ছে। ফিরে এসে ওনার বক্তব্য আমি শুনবো। বাংলা বলছেতে নিচ্ছে একটা ছোট্ট বিরতির সঙ্গে থাকবেন। ফিরে এলাম বিরতির পর, দেখছেন বাংলা বলছে, আমি সুচন্দ্রিমা রয়েছি আপনার সঙ্গে। আমি এবার যাচ্ছি, বিজেপির বক্তা রয়েছেন নারায়ণ চক্রবর্তী। নারায়ণবাবু, একটা বিষয় তো এখানে প্রত্যেকে বিজেপির দিকে আক্রমণ করছে, এই যে চিত্রনাট্য প্রসঙ্গ নিয়ে। তৃণমূল কংগ্রেস আপনাদের এই অমিত শাহ দিয়ে যাওয়া টার্গেট এবং তারপরে 10 কমিয়ে দিলীপ ঘোষের বলা টার্গেট, কোনটা ঠিক এটা তো আপনি বলবেনই। আর দ্বিতীয়ত হচ্ছে কংগ্রেস বাম এটা মনে করছে যে বিজেপি এটা সাজিয়ে দিয়েছে এবং তাতে তৃণমূল একটা ন্যারেটিভের মধ্যে খেলছে। প্রথমত আমি বলি যে পরপর আসছি একটার পর একটা, যেরকম বলেছেন। প্রথম বলি যে এই যে ইন্ডি জোটের পিণ্ডি পাকানো জন্যই 19 তারিখে আমাদের মাননীয় মমতা ব্যানার্জি গিয়ে অশীতিপর বৃদ্ধ কংগ্রেসের যে প্রাইভেট লিমিটেড কোম্পানি সেই ফ্যামিলির কর্মচারী খার্গেকে প্রধানমন্ত্রীর মুখ বললেন। কোন অথরিটিতে বললেন আমি জানি না, সেখানেই একটি গোলমাল পাকানোর চেষ্টা করলেন। কেন করলেন? তার কারণ হচ্ছে যে এরা কিন্তু নিজেদের অবস্থাটা দেখুন। গতকাল কুণাল ঘোষ মমতা বন্দ্যোপাধ্যায়কে রামকৃষ্ণ এবং স্বামী বিবেকানন্দের সঙ্গে অভিষেকের তুলনা করেছিলেন। এই হিন্দু মনীষীদের অপমান করা তৃণমূলের একটা চিরাচরিত রীতি। কখনো বিশ্বজিৎ দাস করেছেন, কখনো নির্মল মাঝি করেছেন। ব্যারাকপুরের 2 বিধায়কের সঙ্গে জোটে মারামারি চলছে তার নিজেরই দলের অর্জুন সিংয়ের। হাওড়ায় প্রসূন ব্যানার্জি, কল্যাণ ব্যানার্জি বনাম রাজীব ব্যানার্জি। আমাদের সল্টলেকে সব্যসাচী বনাম সুজিত বোস। ওদিকে মদন মিত্র বনাম কুণাল ঘোষ বনাম সৌগত রায়, কুণাল ঘোষ বনাম পার্থ চট্টোপাধ্যায় বনাম অনুব্রত মণ্ডল, কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী বনাম সাবিত্রী মিত্র, অবশেষে নতুন যুগের কয়লাচোর ভাইপো বনাম পুরনো দিনের পিসির নেতৃত্বাধীন জোট। আর ইন্ডি জোট শুরু থেকেই ভণ্ড নীতির জন্য বিখ্যাত। প্রথম বলছি, উত্তরপ্রদেশে অখিলেশ যাদব নাকি তৃণমূলকে একটি আসন ছেড়ে দেবে। এইমাত্র মাননীয় মুখ্যমন্ত্রী বললেন যে এখানে নাকি তৃণমূল একাই সাফিসিয়েন্ট। তাহলে উত্তরপ্রদেশে তাকে দরকার হবে বোধহয় অন্যদের বিজেপিকে হারানোর জন্য।
আমি প্রথমেই তৃণমূলকে অখিলেশ যে সিটটা ছাড়বে তার সেই সিটের বিজেপি প্রার্থীকে আগাম জয়লাভের একটা মানে কি বলবো একটা শুভেচ্ছা জানাচ্ছি। এবারে বলি, কেরলের শবরীমালা মন্দির ধ্বংস করার জন্য কংগ্রেস বামফ্রন্ট নেতৃত্বাধীন সরকারকে দায়ী করেছিল। রাহুল গান্ধীর অফিস ধ্বংস করার চেষ্টার অভিযোগ উঠেছিল বামেদের বিরুদ্ধে। এছাড়া প্লেনে উঠে পিনারাই বিজয়নকে নাকি হত্যার চেষ্টার অভিযোগ ছিল কংগ্রেসের যুব সভাপতির বিরুদ্ধে। সেই জোট কি কেরালাতে হবে? আশা করি হবে না। দিল্লিতে আছেই 7টি আসন, সেখানে কংগ্রেস আর আম আদমি পার্টি ভাগাভাগি করলে দুজনের হাতেই সেই আমও চলে যাবে, ছালা থাকবে। আর বিহারে নীতিশ কুমারের দল বলেছে এই জোট হয়েছে নীতিশ কুমারকে প্রধানমন্ত্রী হিসেবে দেখার আদর্শ প্ল্যাটফর্ম। অন্যদিকে মায়াবতী দল বলেছে যে তাদের নেত্রী মায়াবতীকে যদি প্রধানমন্ত্রী হওয়ার আগাম মানে ঘোষণা না করা হয় তাহলে তারা নাকি এই জোটে অংশগ্রহণ করবে না। আর সারা ভারতবর্ষে গোটা 10 আসনে প্রতিদ্বন্দ্বিতা করতে পারে অরবিন্দ কেজরিওয়ালের দল, সেও কব দেখছে প্রধানমন্ত্রী হবে। এইবার আরেকটা কথা বলি, এই কিছুদিন আগে আম আদমি পার্টির নেতা পাঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবন্ত মান বলেছিলেন যে কুছ দিন বাদ আদমি বলেগা এক থি কংগ্রেস। এবং একটা জিনিস ইন্ডি জোটের কিন্তু আছে, সেটা হচ্ছে হিন্দু বিরোধিতা। সিপিআইয়ের ডি রাজা, ডিএমকের একাধিক নেতা কিছুদিন আগে সনাতন ধর্মকে গালাগাল করেছিলেন। এরপরে রাম মন্দির উদ্বোধনের জন্য সীতারাম ইয়েচুরিকে নিমন্ত্রণ করা হয়েছিল, তিনি সেটা প্রত্যাখ্যান করেছেন। কিন্তু তিনি প্রতি বছর ইফতার পার্টিতে মানে আমি জানি না উনি ইফতার করার আগে শহরি থেকে যে নিয়মটা করতে হয় ইসলামিক মানুষদের, ইসলাম ধর্মের লোকেদের, তা তিনি করেন কিনা, সেখানে তিনি ইফতার পার্টিতে গিয়ে যান। সীতারাম ইয়েচুরি আছে আমাদের কাছে। তারপরে দেখুন, আমাদের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর একটা অদ্ভুত ব্যাপার আছে, তিনি হিন্দু ধর্মকে যারা নিন্দা করেন তাদেরকে উনি খুব ওপরে তুলে ধরেন। যেমন মহুয়া মৈত্র তার এখন চোখের মণি, যিনি মা কালীকে মদ এবং মাংসের দেবী বলেছিলেন। কল্যাণ বন্দ্যোপাধ্যায় রাম ভক্তদের ধর্ষকের সঙ্গে তুলনা করেছিলেন। মানে আপনারা বাদে কেউ ধর্মের দিকে হাত বাড়াবে না? না না, এরা তো হিন্দু ধর্মের বিরোধিতা করছে। দেখুন সীতারাম ইয়েচুরি ধর্মের দিকে হাত বাড়িয়েছেন, কি কোথায় বাড়িয়েছেন? তিনি ইফতার করেন রেগুলারলি। আরেকটা কথা বলছি, ধর্মের কথাই যখন বললেন, আমি কমিউনিস্টদের কথাই বলছি, আমাকে হিন্দু ধর্মের ঠিকাদারি নিয়েছে নাকি? যে না না সুচন্দ্রিমা, বিজেপি কি হিন্দু ধর্মের ঠিকাদারি নিয়েছে? ওটা উনি জবাব বিজেপি হিন্দু ধর্মের ঠিকাদারি নিয়েছে নাকি? উনি অনেকক্ষণ ধরে দেখে দেখে যা খুশি বলে যাচ্ছে না, আপনি বলে যাচ্ছে। কারণ তার আরে মশাই এই কিছুদিন আগে তন্ময় ভট্টাচার্য দেখে দেখে বলে যাচ্ছে, নিজে থেকে কিছু বলে কথা বলতে দিচ্ছেন না। বলবেন আপনি এতক্ষণ ধরে গতকাল একটা প্যানেল করলাম, তাতে আপনাদের দলের যে যিনি ছিলেন তিনি সেম আপনাদের মতো দেখে দেখে বলে গেলেন। মানে আপনাদেরকে এগুলো কেন্দ্রীয় অফিস থেকে মুরলীধর লেন থেকে পাঠিয়ে দেয় হোয়াটসঅ্যাপে, সেগুলো দেখে দেখে বলেন নাকি? গতকাল একটা ডিবেট ছিল, আমি চ্যানেলের নাম বলছি না, বিজেপির প্রতিনিধি সেম এই কথাগুলো হচ্ছে একদম এরকম দেখে 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 বললেন। মানে ওনাদের এটা মুরলীধর লেন থেকে কতগুলো হয়, কতজন ইফতার পার্টি অর্গানাইজ করার আপনার আইডিয়া আছে? না না, আপনার আইডিয়া আছে? আপনারা সুভাষ চক্রবর্তীকে আপনার আইডিয়া আছে? বিজেপি নেতা হচ্ছে ইফতার পার্টিতে, বিজেপির কতজন ইফতার পার্টিতে আপনার আইডিয়া আছে? আইডিয়া নেই তো, তাহলে বেকার কথাবার্তা বলছেন। বলে দিলেই হয়ে যায় নাকি? বলতে হয় বলে এটা বলে দেন। অতনু, তাহলে বিজেপিকে হঠাতে তাহলে ধর্মের নামে এই ইন্ডিয়া জোটের যে শরিকরা রয়েছে তারা এক কাট্টা হতে পারে? প্রদীপ্ত, দেখুন হিন্দু মনীষীদের অপমান করা ধর্মের, দেখুন বিজেপির এই যে ধর্ম নিয়ে রাজনীতি, দিস ইজ দ্য কাপ অফ টি অফ বিজেপি। এখানে তো আমরা আমাদের তো পরিষ্কার স্ট্যান্ড সীতারাম ইয়েচুরি যে লিখিত বার্তাটা দিয়েছেন সেটাকে উনি পড়েছেন, পরিষ্কার বলেছেন কারণ ধর্মাচরণ নিয়ে আমাদের কোনো বাধা নেই, কিন্তু রাষ্ট্রকে ধর্মকে হচ্ছে প্রমোট করবে। ভারতের সংবিধানে ভারতকে ধর্মনিরপেক্ষ দেশ হিসেবে গড়ে তোলবার আহ্বান জানানো হয়েছে। রাষ্ট্রের সেখানে ধর্মের প্রতি কোনো অ্যালাইনমেন্ট থাকবে না।
ভারতবর্ষে সবসময় দেখা গেছে স্টেট স্পন্সর্ড হচ্ছে ধর্মকে, এই জিনিসটাতে আমাদের হচ্ছে অবজেকশন রয়েছে। এবং আমি বাকি বক্তাদেরও বলছি যে আজকের বিষয়ের মধ্যেই থাকছে। আজকে বিষয় আমি যেটা শুরুতেই বলেছিলাম যে তৃণমূল কংগ্রেসের এই নবীন প্রবীণ চিত্রনাট্য লিখছে কি বিজেপি? অধীর রঞ্জন চৌধুরী কংগ্রেসের, তিনি খোঁচা দিচ্ছেন, অধীর বাবুকে পাল্টা খোঁচা দিচ্ছে আবার তৃণমূল কংগ্রেস। আর এই আবহের মধ্যেই লোকসভা ভোটের আগে জোটটা কোন জায়গায় রয়েছে আমি আবারও মনে করিয়ে দিলাম। ব্রেকের পর ফিরে এসে প্রত্যেকের কাছ থেকে এই বিষয় নিয়ে আলোচনায় চাইবো, সঙ্গে থাকবেন। ফিরে এলাম বিরতির পর, দেখছেন বাংলা বলছে, আমি সুচন্দ্রিমায় রয়েছি। আমি প্রদীপ্তর কাছে রেখে গিয়েছিলাম প্রশ্ন। আমি দেখুন নারায়ণবাবুর সঙ্গে বিজেপির দলের পশ্চিমবঙ্গের বিভাগের এবং কেন্দ্রীয় বিভাগের যে পার্থক্য সেটা একটু তুলে ধরতে চাই। কিভাবে বলুন তো, মানে আমরা তো দ্বন্দ্ব নিয়ে আলোচনা করছি, এই ধর্ম নিয়ে ওদের মধ্যে কিরকম দ্বন্দ্ব যদি একটুখানি কেউ জুম করে দেখান, এই ছবিটা কেউ দেখান যে নরেন্দ্র মোদীজি কার সঙ্গে কথা বলছেন এবং কি কথা বলছেন। এখানে একটি নাম দেওয়া আছে, নামটা হচ্ছে নাফিস আনসারি। এই নাফিস আনসারিকে এরা চেনেন? নাফিস আনসারি কে? সেই নাফিস আনসারিকে কেন মোদি মিত্র বলা হলো, কি উদ্দেশ্যে মোদি মিত্র বলা হলো সেটা কি একটুখানি ওরা বলতে পারবেন? তাহলে খুব উপকার হয় যে নাফিস আনসারিকে কেন মোদি মিত্র বলা হলো। আবার কি হচ্ছে এই 10ই নভেম্বর বা তার সময় কি বলা হচ্ছে যে না আমরা কখনো ধর্মের বিরোধিতা করি না। কে বলছে? মাননীয় নরেন্দ্র মোদীজি। এবং আমরা সবাইকে ইনক্লুড করতে চাই, তাই তো সবকা সাথ, সবকা বিকাশ, সবকা বিশ্বাস। আবার দেখুন অন্য কথা, বিরোধিতা দাদার সঙ্গে নারায়ণবাবুর সঙ্গে কিরকম, এটা পাটনার একটা ছবি। কে পরিষ্কার বুঝতে পারছেন আইনমন্ত্রী কে ছিলেন, কার কার ছবি। জাস্ট দর্শক বন্ধু একটু ইউটিউবে হোক, ফেসবুকে হোক, হোয়াটসঅ্যাপে হোক, টুইটারে হোক, গুগলে হোক সার্চ করে নিক যে মুসলিম মানে বিজেপি লিডার্স ইন ইফতার পার্টি, এবং তার মধ্যে কিন্তু শুভেন্দু অধিকারীর কথাও আসবে। শুভেন্দু অধিকারী কিন্তু 2020 সাল অবধি প্রত্যেকটা ইফতার পার্টিতে গিয়েছিলেন এবং সেই ইফতার পার্টিতে গিয়ে তিনি কিন্তু জোর কদমে খাওয়া দাওয়া করেছেন। কিন্তু 20 সাল আসার পরেই কি হলো, ওই বঙ্গ বিজেপির প্রভাব। দ্বন্দ্বটা দেখুন বঙ্গ বিজেপি এবং কেন্দ্র বিজেপির মধ্যে। কেন্দ্র বিজেপি বলছে যে আমরা কোনো ধর্ম বিভাজনের মধ্যে যাব না, আমরা সব সময় সবকা সাথ সবকা বিকাশ করব। আর এখানে শুভেন্দু অধিকারী ভোট চাওয়া শুরু করবে নারায়ণ বাবুদের মতন, কি 70-30, তার সঙ্গে দ্বন্দ্ব কি কামিনী কাঞ্চন দ্বন্দ্ব। ওদিকে তো যেদিনকে বেদ পড়া হচ্ছিল সেদিনকে তো কেউ ওই প্রাক্তন রাজ্যপালকে ডাকেনি, নিজেরাই বলছে উনি পৌঁছে গেলেন কি করে, সেই নিয়ে ডিবেট হলো। আচ্ছা হোয়াটসঅ্যাপের দ্বন্দ্ব কে মেটাবে? একদিকে ওই বাঁকুড়ার যে ভদ্রলোক আছেন, যা মানে কি বলে, যাকে রাস্তায় দাঁড় করিয়ে দিয়েছিল বাঁকুড়ার লোকজন, এমপি, তিনি আবার সৌমিত্র বাবু। আবার জুতোর বিজ্ঞাপনও দেখেছি আমরা, ওই সল্টলেকে নতুন অফিস যেটা হয়েছে, ভালো ভালো জুতোর বিজ্ঞাপন দেখলাম। কাকে যেন আবার ঘরে আটকে রেখে দিল, সে আবার এডুকেশন মিনিস্টার কেন্দ্রীয় স্তরে। উরে বাবা, তাহলে কোথায় গিয়ে আমরা দেখতে পাচ্ছি যে দ্বন্দ্ব কাকে বলে আর ঘোষা কাকে বলে। একদিকে 35, একদিকে 25। শক্তিদার কাছে আসছি, এই আবহের মধ্যে সোনিয়া গান্ধী তিনি রাম মন্দিরের উদ্বোধনে যাচ্ছেন, কংগ্রেস নেতৃত্ব এই বিষয়টাকে কেন সামনে আনছে না? দেখুন, রাম মানে ভগবান রাম কারুর ব্যক্তিগত সম্পত্তি নয়, একটা কথা খুব পরিষ্কারভাবে জানা উচিত। তার আগে আমি বলি, অধ্যাপক মশাই বিজেপির যিনি মুখপাত্র আছেন, তিনি কতগুলো ইন্ডি পিন্ডি চোট মানে বিভিন্ন রকম ব্যঙ্গাত্মক কথা বলে আজকে প্রতিবেদন করলেন এবং রাখলেন যে কোন সময় কার সঙ্গে বিভেদ, কে কার প্রতিদ্বন্দ্বী, কে কার লোক। একটা কথা বলি, এনডিএ জোট হঠাৎ কতদিন পর নরেন্দ্র মোদীর মনে হলো যে এনডিএ জোট বলে একটা জোট আছে। এক, দুই হচ্ছে যে সোনিয়া গান্ধী রামের মন্দিরে যাবেন কি যাবেন না সেটা তিনি আজকে আমাদের বললেন যে অসতিপর বৃদ্ধ খার্গে সাহেব, আর মোদির বয়স হয়তো খুব সম্ভবত 25 বা 30। একটা কথা মাথায় রাখা উচিত, আমি যখন কোনো বক্তব্য কোনো রাজনৈতিক নেতা নেত্রীর বিরুদ্ধে বলবো, আজকে আদর্শগতভাবে নীতিগতভাবে আমার সঙ্গে পার্থক্য থাকতেই পারে। আমি ব্রাহ্মণ সন্তান বলে আমি যেতে পারবো না মসজিদে, আমি গির্জায় যেতে পারবো না। সর্বধর্ম সমন্বয়ের নামই ভারতবর্ষ। আজকে সোনিয়া গান্ধী যাবেন কি না যাবেন সেটা দলের বাইরেও তার একটা ব্যক্তিগত মত আছে, কিন্তু তিনি যেহেতু সর্বভারতীয় কংগ্রেসের একটা জায়গায় আছেন
তাই নিশ্চয়ই তিনি দলের অভ্যন্তরে আলোচনা করে যদি মনে হয় রাম ভারতীয় জনতা পার্টির ব্যক্তিগত সম্পত্তি নয়, আমরা বরঞ্চ বলছি রামের নামে এরম বদনাম করা উচিত না। এক রামকে সামনে রেখে হিন্দুত্ববাদের নামে ভারতবর্ষকে যেভাবে কাটা হচ্ছে তার বিরোধিতা আমরা করছি এবং খুব পরিষ্কারভাবে বলছি যে রাম মন্দিরে নেমন্তন্ন পাঠানো হয়েছে সবাইকে। একটু আগে বললেন না যে সীতারাম ইয়াচুরি, আমি কোনো রাজনৈতিক দলের ফতোয়া নিইনি, আমি জাতীয় কংগ্রেসের কথা, সুচন্দ্রিমা জাতীয় কংগ্রেসের কথাই বলবো। জাতীয় কংগ্রেস ভারতবর্ষের সমাজতান্ত্রিক সংসদীয় গণতন্ত্রকে বাঁচাবার জন্যে যখন যা প্রয়োজন, আগে দল নয় আগে দেশ বড়, সেই দেশকে বাঁচাতে আমরা যদি প্রয়োজন হয় আমরা নিশ্চয়ই এগোবো। অতনুর কাছে আসছি, রাম মন্দিরের প্রসঙ্গ উঠলোই যখন সীতারাম ইয়েচুরির প্রসঙ্গ উঠলো, এটা আমার প্রশ্ন নয় যে তিনি যাবেন কি যাবেন না, সেটা পরের বিষয়, কিন্তু কোথাও এই যে জল্পনাগুলো চলছে এ রাজ্যে, জাতীয় রাজনীতিটাও বাদ দিলাম, এ রাজ্যে সেখানে দাঁড়িয়ে এখন কি তোমাদের প্রথম প্রায়োরিটি রাজনৈতিক ফায়দা তোলা নাকি তৃণমূল কংগ্রেসের সঙ্গে এই চিত্রনাট্যের মধ্যে বিজেপিকে আরো কোণঠাসা করার সুযোগ খোঁজা? দেখুন, আপনার কথাটার জবাব দেওয়ার আগে আমি শুধু একটা ছবি দেখাবো, আমি অনলাইনে রয়েছি, দয়া করে যদি এটা করে জুম করেন। ইনি হচ্ছেন যাকে দেখা যাচ্ছে ছবিতে দুজন বিজেপি নেতা, তার মধ্যে একজন হচ্ছেন মহারাষ্ট্রের বিজেপি নেতা, সিএম ছিলেন, এছাড়াও বিজেপি সুশীল মোদী ইত্যাদি, এরাও হচ্ছে বিভিন্ন সময় ইফতার পার্টি করেন। কাজেই বিজেপির যিনি প্রবক্তা আছেন না, উনি একটু না জেনে বলে ফেলেছেন হয়তো। যাই হোক, আমি আপনার প্রশ্নতে আসি। আপনি বললেন আমাদের কি বক্তব্য। দেখুন, আমাদের জাতীয় দলের সর্বভারতীয় নেতা সীতারাম ইয়েচুরি এবং এর রাজ্যের নেতা মোহাম্মদ সেলিম দুজনেই খুব পরিষ্কার এবং স্পষ্ট ভাষায় বলে দিয়েছে এ রাজ্যে তৃণমূল এবং বিজেপি দুজনের বিরুদ্ধেই আমাদের ইঞ্চিতে ইঞ্চিতে লড়াই থাকবে এবং এ রাজ্যের বাইরে কোথাও তৃণমূল নেই। মাঝে মাঝে বিজেপি দু এক জায়গায় গোয়া মণিপুরে নিয়ে যায় ভোট কাটাতে, কিন্তু এ রাজ্যের বাইরে তৃণমূলের অস্তিত্ব নেই, তাই তৃণমূলের সঙ্গে জোট ইত্যাদির কোনো প্রশ্নই নেই এবং এ রাজ্যে তৃণমূল এবং বিজেপি উভয়ের বিরুদ্ধে আমাদের হচ্ছে ইঞ্চিতে ইঞ্চিতে লড়াই থাকবে। এটা আমাদের দলের রাজ্য নেতৃত্ব এবং সর্বভারতীয় নেতৃত্ব পরিষ্কার করে বলে দিয়েছেন। এখানে আইএসএফ এর যদি নওশাদ সিদ্দিকী বলছেন তিনি ডায়মন্ড হারবার থেকে দাঁড়াতে চান, একটা বিধায়ক পদ আছে সেটাও চলে যাবে নাকি ডায়মন্ড হারবার থেকেই কেন দাঁড়াতে পারেন? ভারতবর্ষের সংবিধানে তো যে কোনো কাউকে যে কোনো জায়গা থেকে দাঁড়াতে, ভারতবর্ষের অধিবাসী হলে তিনি যে কোনো জায়গার এমপি সিট থেকে কন্টেস্ট করতে পারেন। ইন্ডিয়া জোটকে মানছে না, তাহলে আপনাদের দলের মধ্যে দ্বন্দ্ব রয়েছে? ইন্ডিয়া না না না, এই নবীন প্রবীণের দ্বন্দ্ব এটা হচ্ছে একটা তৈরি করে দেওয়া ব্যাপার স্যাপার। শুনুন, নবীন প্রবীণের দ্বন্দ্ব যে তৃণমূলে যে এখন এই যে একটা কয়েনেজ নামে হয়েছে না, নবীন প্রবীণের সহাবস্থানটা আপনি দেখুন তো। যে জেলে পার্থ চ্যাটার্জি আছে প্রবীণ নেতা, সেই একই জেলে কচি কুন্তল রয়েছে তৃণমূলের এক নবীন নেতা। আবার যে জেলে হচ্ছে বালু রয়েছে সেই জেলে হচ্ছে শান্তনুও রয়েছে। কাজেই নবীন প্রবীণের দ্বন্দ্ব তৃণমূলের চুরির ক্ষেত্রে নেই, এটা লোক ভুলানো কয়েনেজ তৈরি হয়। চুরির ক্ষেত্রে হচ্ছে দুজনেই এক। আসল লড়াই বকরার লড়াই হতে পারে, যে কোন তৃণমূলে হচ্ছে বকরার লড়াইতে ভাগটা বেশি, পিসির তৃণমূল না ভাইপোর তৃণমূল। নবীন প্রবীণে কোনো দ্বন্দ্ব নেই, চুরির বেলা সবাই এক, লুটের বকরাতে হচ্ছে গিয়ে হয়তো কোথাও কোনো রকম দ্বন্দ্ব থাকতে পারে। আচ্ছা, আমি একটু না বললেই হবে না, আমি বলছি যে 3 জন এমএলএ থেকে 77। অতনু প্রথম প্রশ্নটা এটা দিয়ে রাখলো, দ্বিতীয় বললো এ রাজ্যের বাইরে কতগুলো তৃণমূল আছে সেই প্রশ্ন। তাহলে দুটোকে এক জায়গায় মেলাই। এই রাজ্যের মধ্যে বামপন্থী শক্তিশালী বিরোধী দল ছিল 2021-এর আগে। একটা যদি তথ্য দিয়ে বলি সংখ্যার বিচারে, 2021-এর পরে হঠাৎ কত পার্সেন্টেজ ভোট নামলো আর আমাদের কত পার্সেন্টেজ ভোট বাড়লো। সত্যি অতনু মানুষ দেখতে পাচ্ছে, সিপিএম এর হয়ে বলছো তাই জন্য বলছি, সত্যি মানুষ দেখতে পাচ্ছে যে বামরাম কাকে বলে। আর বলছো এ রাজ্যের বাইরে তৃণমূল নেই, ভোট কাটতে যায় অন্য রাজ্যে। তোমরা ভাই এই যে তেলেঙ্গানায় যে আসনটা জিতে গেছিলে বামপন্থীদের, কার আসন কাটলে বাবা? অন্য রাজ্যে রাজস্থানে কার আসন কাটলে বাবা? আমার বক্তব্য হচ্ছে পলিসিগতভাবে যখন সোমনাথ চট্টোপাধ্যায়কে বসিয়ে রেখে দাও, আমি বলিনি অতনু তোমার সঙ্গে অনেক কথা বলেছি, আমি একটা কথা বলিনি, আমাকে বলতে আমার বক্তব্য খুব পরিষ্কার। সোমনাথ চট্টোপাধ্যায়কে বসিয়ে দিলে, আমৃত্যু বসিয়ে দিলে, কিসের জন্য বসালে? দেশকে বিক্রি করে দিচ্ছে কংগ্রেস। কিসের জন্য? 1-2-3 চুক্তি। আজকে পুরো ভারতব্যাপী যে ইলেকট্রিক্যাল ইয়ের অ্যাডভার্টাইজ দিচ্ছে না নরেন্দ্র মোদীজি, তার জন্য দায়ী কিন্তু হচ্ছেন আমাদের এই দুর্বল প্রধানমন্ত্রী মনমোহন সিং। তিনি যদি 1-2-3 চুক্তি পারমাণবিক চুক্তি না
করতেন আজকে মোদিজি ওই অ্যাডভার্টাইজমেন্ট করতে পারতেন না। ফলে তোমরা সেই ইস্যুতে সোমনাথ চট্টোপাধ্যায়কে বসিয়ে দিয়েছো, সরকারকে ফেলে দিতে গিয়েছিলে, আজকে সেখানে তোমরা কংগ্রেসের সঙ্গে জড়িত। ফলে নিজের আদর্শগত জায়গাটাকে ঠিক করো, তারপর চোট দেখতে যাবে। আর এই দেখো তোমার সমস্যা, বামপন্থীদের সমস্যা, তোমরা আমাদের চোট বলছো, আমরা যুক্তির জন্য অপেক্ষা করছি, আর আমরা যখন তোমাকে যুক্তি দিচ্ছি তোমরা তখন বিতর্ক বাড়িয়ে যাচ্ছ। সত্যিকে কোনোদিন কেউ হারাতে পারে না, তাই কারণেই তোমরা জিরো। আরে বিজেপির দয়ায় তোমাদের দলের নেতারা জেলের বাইরে আছে। বিজেপির কোন দয়া করছে? তোমরা তো দয়া আছো বিজেপির, তোমরা তো কংগ্রেসের ঘর পাড়াতে বসে আছো, আর জিরো হয়ে বসে আছো। যাদের নেতারা সমঝোতার দয়ায় জেলের বাইরে আছে তাদের থেকে বিজেপি বিরোধিতা শিখতে হবে। এই জন্য ভোট দেওয়া আমাদের শহীদের তালিকা আছে, আরএসএস এর ঘৃণ্য আক্রমণের বিরুদ্ধে আমাদের যারা সহযোগিতা করেছেন তাদের রক্তে রাঙা শহীদের তালিকা আছে আমাদের। আরে রক্তে রাঙা থেকে তো শূন্য হয়ে যাচ্ছ, বিজেপিকে 77 পাঠিয়ে দিচ্ছ, বাংলা হয়ে যাচ্ছ। অতনু আসবো। শক্তিদা, এই নবীন প্রবীণের এই বিতর্কের মধ্যেই কংগ্রেস কি বক্তব্য রাখবে সেটা একটা পরিষ্কার, কারণ এই সুযোগে বামেদের যে অবস্থান তাতে তো পরিবারতন্ত্রের দিকে যে কোনো দিন আপনাদের দিকেও আঙুল তুলে যাবে। তার আগে একটা প্রশ্ন দাদা বলেন না, ওদের কটা আসন আছে? লোকসভায় কটা আসন ওদের আছে? আমাদের সবাই জানে। একটু দাঁড়াও, আমাকে একটু বলতে দেবেন। না না, আসবে, ডেফিনেটলি আসবে। সুচন্দ্রিমা, তোমাকে একটা কথা বলি, এখানে আমরা যারা বসেছি আমি মনে করি আমরা পলিসি মেকার নয়, আমরা ইমপ্লিমেন্ট করি। সর্বোচ্চ নেতৃত্ব প্রত্যেকটা রাজনৈতিক দলের আছে, উই আর জাস্ট ইমপ্লিমেন্টার। একটা কথা মাথায় রাখবে, তুমি বললে না প্রবীণ এবং নবীনের দ্বন্দ্ব, একটা কথা মানে খুব ছোটবেলাকার কথা, ওই নাচায় পুতুল যথা দক্ষবাজি করে, নাচাও তেমতি তুমি অর্বাচীন নড়ে। আজকে সেই জায়গায় দাঁড়িয়ে একটা কথা বলি, আমি প্রবীণের যদি যোগ্যতা থাকে, অভিজ্ঞতা থাকে, রাজনৈতিক লড়াইয়ের মাঠে ময়দানে থেকে যদি নবীনকে এগিয়ে নিয়ে চলে, নবীন এবং প্রবীণের সমন্বয় থাকলে অসুবিধাটা কোথায়? তুমি এই প্রশ্ন তুলতে পারো যে শারীরিক সামর্থ্য, ডেফিনেটলি আজকে একই কথাই তো মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, যদি কেউ সচল থাকে তাহলে পুরনো চাল হাতে পারে, সবাইকে নিয়ে আবার চলতে বলছি, হবে। মমতা বন্দ্যোপাধ্যায় আমার দল থেকে বেরিয়ে গেছেন, আদর্শগতভাবে মনে করেছেন চলে গেছেন। মমতা বন্দ্যোপাধ্যায় আমার নেত্রী নন, এটা ভুলে যাবে না। আমি কিন্তু একটা কথা বলছি যে ডেফিনেটলি যুবকরা অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করবে, প্রতিরোধ করবে, রক্ত দিয়ে কালো পিচের রং লাল করবে, তার উপর দিয়ে হেঁটে যাবে। কিন্তু ক্ষমতা দখলের সময় আজকে একজন বলে ফেললেন যে আমাদের খার্গে সাহেব নাকি অসতিপর বৃদ্ধ। জানেন না যে জীবনের প্রথম দিন থেকে পঞ্চায়েত থেকে আজ পর্যন্ত লড়াই করে করে একটা পর একটা ধাপ অতিক্রম করে ওই জায়গায় পৌঁছেছে। নারায়ণবাবু, অ্যাটলিস্ট আপনাদের দিকে যে আঙুলগুলো ওঠে, যে অশীতিপর হোক কি যে শব্দগুলো আপনি ব্যবহার করলেন, যে পুরনো চাল ভাতে বাড়ে, এখানে পুরনো চালদের আপনারা একেবারেই মার্গদর্শক মণ্ডলীতে যে পাঠিয়ে দেন তারপর আর কোনো খোঁজ খবরই থাকে না, অ্যাটলিস্ট সেই প্রবর্তন তো এখানে দেখা যাচ্ছে না। প্রথমে আমি আপনার এই কথাটার জবাব দিচ্ছি, শুধু একটা জিনিস দেখবেন যে আমরা যারা রিপ্রেজেন্ট করছি, বামেদের যেহেতু কোনো নীতি নেই, নীতিহীনতাই নীতি, ওরা কিন্তু সবসময় বাধা দেয় অন্যদের কথায়। আমাকে যেরকমভাবে বাধা দিলেন, উনি আমাকে বললেন আমি হয়তো ওনার তুলনায় লেখাপড়া জানি না, অশিক্ষিত, ঠিক আছে আমি মেনে নিলাম, সেটা আমার অন্য ব্যাপার। আবার বাধা দিচ্ছেন, আবার বাধা দিচ্ছেন। আপনি ওকে কখন বলেছি আমার নামে যে অভিযোগটা বললেন এই কথা আমি আপনাকে কখন বলেছি? প্রথম আপনি চালান, আপনি রিভাইজ করে চালান, আমি ওনাকে কখন বলেছি উনি অশিক্ষিত, উনি আগে দেখান, আগে উইথড্র করুন এই ধরনের কথাবার্তা। আপনি মিথ্যে কথা বলছেন কেন ওপেন ক্যামেরায়? আপনি ওপেন ক্যামেরায় মিথ্যে কথা বলছেন কেন? অতনু আমার মনে আছে, আপনি তো মিথ্যেবাদী ছাড়া আমি ওনাকে অশিক্ষিত এই সকল কথা উল্লেখ করেছি জায়গায় যাচ্ছে। আমি ওনাকে উনি প্রথমে আমি যেটা বলেছি আমি একবার বলি না মন থেকে বেরিয়েছে। অতনু আমি শুনেছি, আমার কথাটা শুনতে দেবেন না। প্রথমে বলি যে আমি একবারও বলিনি যে ইফতার পার্টিতে যাওয়া খারাপ, অনেকেই বললেন। আমি যেটা বলতে চেয়েছি যে যারা ওই সময় রোজা রাখেন শহরি থেকে শেষ অবধি, তারাই একমাত্র ইফতারের অধিকারী ইসলাম ধর্ম অনুযায়ী। হ্যাঁ, সেইটা তারা করেননি, এবং কে করেছে কে না করেছে সেটা ভিন্ন প্রশ্ন। কিন্তু
আরেকটা জিনিস বলি যে এই যে জেহাদি ইসলাম এইটা যে সিপিএমরা করে, তার তো সে বিষয়ে একটা এক্সাম্পল বলি যে প্রয়াত সুভাষ চক্রবর্তী এবং এখনো জীবিত তাদের দলের ওই তন্ময় ভট্টাচার্য দুজনকেই পার্টি কিন্তু নিন্দা করেছে এবং তাদের বিরুদ্ধে স্টেপ নিয়েছে তারা তাদের ধর্মের ধর্মাচরণ করার জন্য। দলের বক্তব্যে আসুন, আমার প্রশ্নের উত্তরটা আসুন, সময়টা খুব গুরুত্বপূর্ণ। সেকেন্ড হচ্ছে আমার দলের একটাই বক্তব্য যে ধর্ম বা হিন্দু ধর্ম বিজেপি বিজেপি যেটা মনে করে হিন্দু মানে হচ্ছে, বিজেপি যেটা মনে করে যে হিন্দু ধর্ম মানে হচ্ছে, হিন্দু মানে সনাতন ধর্ম নয়। সনাতন ধর্ম আমরা পালন করি সারা ভারতবর্ষে যারাই জন্মেছেন যারাই জন্মাচ্ছেন তারা প্রত্যেকেই হিন্দু, এই হিন্দুস্থানের অধিবাসী হিসেবে। যেমন নরওয়েজিয়ান হচ্ছে নরওয়ের লোকেরা, পাকিস্তানি হচ্ছে পাকিস্তানের লোকেরা, এটা কবে ঠিক হলো? ভাবে হিন্দু এই ধরনের অসাংবিধানিক অযৌক্তিক কথাবার্তা এগুলো কবে ঠিক হলো? সংবিধানই তো আপনারা মানেন না, সংবিধানটা পড়ে দেখবেন। আপনি যেটা বলছেন সেটা ঠিক না, সংবিধানের ফান্ডামেন্টাল রাইটস এর মধ্যেই এটা আছে। শব্দবন্ধ আপনি ব্যবহার করেন কি করে? যে জন্মাবে সে হিন্দু, হ্যাঁ এগুলো কোথা থেকে ব্যবহার করেছি? ওটা সংবিধানে আছে। আপনি সংবিধানে এটা প্রসঙ্গই নয় নারায়ণ বাবু, আপনি এগুলো সমস্ত অসাংবিধানিক কথাবার্তাগুলো বলছেন। নারায়ণ বাবু, আপনাকে বক্তব্যের মধ্যেই কথা বলতে হবে, প্রসঙ্গের মধ্যে কথা বলতে হবে এবং যে প্রশ্ন আমি করব তার উত্তরই আপনি দিতে পারবেন। এবার আমি বলার সুযোগ আপনাকে দিয়েছি, আমাকে এবার একটা বিরতিতে যেতে হবে। বিরতির পর ফিরছি আবারও, সঙ্গে থাকবেন বাংলা বলছেতে। ফিরে এলাম বিরতির পর, দেখছেন বাংলা বলছে। আমি এই যে টানটান আবহ তার মধ্যে প্রদীপ্তর কাছে আসছি। মঙ্গলবার ফিরহাদ হাকিম একটা বক্তব্য রেখেছেন, তৃণমূল নেতা তাপস রায়, সবশেষে মুখপাত্র কুণাল ঘোষ। আবারও এই প্রশ্নটা আসছে, মুখপাত্রই কি দলের মুখ? গতকাল থেকে এখনো পর্যন্ত তিনি যে বক্তব্য রাখছেন সেটাকে কি সাধারণ মানুষ সত্যি ভাববে? সাধারণ সম্পাদকও বটে। দেখুন, আমরা এসবের ঊর্ধ্বে অনেক জায়গায় রয়েছি। আমরা যে দ্বন্দ্বের কথা বলছেন, যে বিরোধের কথা বলছেন, সেটা আমাদের গণতান্ত্রিক প্রক্রিয়ার একটা অঙ্গ যেমন, কিন্তু অপরদিকে এটাও সত্যি সত্যি তৃণমূল একাই যথেষ্ট পশ্চিমবঙ্গে, এবং সেটা যথেষ্ট বলেই এই যে পুরো দলবল নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সব থেকে বেশি সভা, রাজনৈতিক সভা এখানে করেছেন, করার পরেও তারা কিন্তু পর্যুদস্ত হয়েছেন। এবং বামপন্থীরা কমে গেছে, তাদের ভোট পুরো ট্রান্সফার করার পরেও, পুরো শক্তি দিয়ে বামপন্থীরা বিজেপিকে সমর্থন করার পরেও আমরা কিন্তু একা কুম্ভ হয়ে দাঁড়িয়েছিলাম। ওই ভাঙা পা নিয়ে যে খেলা হয়েছে, আবার সেই খেলা খেলে দিতে পারি আমরা। মুসলিম ভোট ব্যাংক কোন দিকে যাবে? না, আমাদের কথা কিন্তু মুসলিম বা হিন্দু এসবের ব্যাপারে নেই। আমাদের কথা হচ্ছে ভারতের কথা, ইন্ডিয়ার কথা। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী, আমাদের নেত্রী পরিষ্কার বলে দিয়েছেন যে আমাদের কোনো ইগোর জায়গা নেই। যে যেখানে শক্তিশালী তাকে সেখানে সহযোগিতা করতে হবে, খুব পরিষ্কার হিসাব। এবং সেই হিসাবে আমরা কংগ্রেসের সঙ্গে বারংবার আলোচনায় প্রস্তুত, কিন্তু কংগ্রেসের তরফ থেকে যে বক্তব্যটা আছে সেটা একটা ভাবার বিষয় আছে। বামপন্থীরা তাদের রাস্তা ক্লিয়ার করে দিয়েছে, সেটা বামপন্থীদের পরিষ্কার জায়গা। কিন্তু আমরা পরিষ্কার একটা জায়গা বলে রেখেছি যে আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে যে কোনোভাবে হোক ইন্ডিয়া জোটকে ক্ষমতায় নিয়ে আসার দরকার আছে, শুধু মানুষের স্বার্থে। আমাদের মুখ মানুষ, আমাদের উদ্দেশ্য মানুষ, আমাদের কাজ মানুষের জন্য কাজ। এবং যদি বিজেপিকে আমরা হারাতে না পারি তাহলে আমাদের পরিকল্পনার অভাব থাকবে। তাই সময় এখনো আছে আমাদের জন্য। মমতা বন্দ্যোপাধ্যায় মল্লিকার্জুন খাড়গের নাম কেন নিলেন? নিজের নাম কেন নিলেন না? আমাদের বক্তব্য খুব পরিষ্কার, ভাবনাটা আমাদের মধ্যে দিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছিল, যেটা ছড়িয়ে দেওয়ার চেষ্টা করেছিল যে আমরা নাকি প্রধানমন্ত্রীত্বের পদ নিয়ে খুব লালসায়। না, আমরা তা বলিনি, আমরা একটা আইডিয়া দিয়েছি। খাড়গেজি আমাদের সিনিয়র লিডার, আমাদের রেসপেক্ট আছে কংগ্রেসের প্রতি, এবং তিনি বিরোধী দলনেতা। এবার মাথায় রাখতে হবে, একজন বিরোধী দলনেতা কিন্তু যেমন এখানে বলে আমি বিরোধী দলনেতা, আমি মুখ্যমন্ত্রী সমান্তরাল একটা জায়গা ভাবতে পারি, সেই রকমই তো প্রধানমন্ত্রী সমান্তরাল জায়গা হচ্ছে বিরোধী দলনেতা। আমরা তো যোগ্য সম্মান দিয়েছি। এখানে যদি অধীরবাবু থাকতেন হয়তো অধীরবাবুর কথা বলা হতো। একজন যোগ্য নেতৃত্ব যে খাড়গেজি, আমরা দেখিয়েছি, পথ দেখিয়েছি। আমরা ছোট হতে পারি কিন্তু আমাদের উদারতা কিন্তু অনেক বড়। আমরা কখনো ওই রকম চিন্তা ভাবনা করবো না যার ফলে এই যে 23 সালের যে উপনির্বাচনগুলো হলো সেখানে যে হালগুলো হয়েছে বিজেপির, সেই রকম কিন্তু আমরা করে দিতে পারি। কিন্তু কংগ্রেসকে বুঝতে হবে, যেভাবে আজকে অন্যান্য রাজ্যে রাজস্থান এবং মধ্যপ্রদেশে যে ভোট কাটাকাটিগুলো হলো এই বামপন্থীদের সঙ্গে জোট না হওয়ার ফলে হলো। আজকে বামপন্থীদের সঙ্গে রাজস্থানে যদি জোট হয়ে যেত তাহলে সেই সমস্যাটা হতো না। হয় শক্তিদা, কংগ্রেস কি সেই বড় দাদার ভূমিকাতে এখানে সিদ্ধান্ত নিতে পারবে? 31শে ডিসেম্বর পর্যন্ত একটা সময়সীমা দেওয়া হয়েছিল তৃণমূলের তরফ থেকে, দিন চলে গেল, কি এবার ফল আসছে? দেখো সুচন্দ্রিমা, প্রদীপ্তর সঙ্গে আমি কত ব্যাপারে সহমত হলো, একটা ব্যাপারে আমি সহমত হতে পারলাম না। সেটা হচ্ছে
আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী প্রথমে যে কথাটা বলেছেন যে আমরা 2টো আসন দেব, 2টো আসন আমাদের গতবারের যেটা আসন সেই 2টোই দেবে, এর বাইরে আলোচনা করার জায়গা নেই। এই কথাটা কিন্তু বিজেপিকে ভারতবর্ষের বুক থেকে উৎখাত করবার কথা নয়। অধীর চৌধুরী আজকে যে কথাটা বলার সুযোগ পাচ্ছেন, আমার সভাপতি, যে একটা স্ক্রিপ্ট, আসল কথাটা হচ্ছে এই, আমি আবার মানে পুনরাবৃত্তি করছি, কংগ্রেস যারা করে, কংগ্রেসের মানে আমাদের অলরেডি কারা রাজ্য স্তরে বসবে, কেন্দ্রীয় নেতৃত্ব কোথায় কার সঙ্গে আলোচনা করবে, হয়তো 31 ডেডলাইন ছিল, সেটা টপকে গেছে, কিন্তু তার মানে এই নয় যে জায়গাটা থেমে দাঁড়িয়ে আছে। একটা কথা বলুন, যদি জোট নাই হয়, কংগ্রেস এই রাজ্যে বঙ্গ যে পটভূমি, এখন বিজেপির একটা টার্গেট রয়েছে 35-এর বেশি, তৃণমূল কংগ্রেস বলছে 35 তো বিজেপি পাবে না, তৃণমূল কংগ্রেসের থেকে আরো অনেক বেশি ভালো ফল, আগের বারের থেকে তারা ভালো ফল আশা করছে। কংগ্রেস নিজেদেরকে কোন জায়গায় দেখছে? আমি একটা কথা বলি, একা কংগ্রেসের কথা বলছেন, একা কংগ্রেসের কথা বলছে। দেখুন, ভারতবর্ষে আপনি বাংলা বলছে আপনার ক্যাপশন, প্রশ্নটা করছেন আপনি একা কংগ্রেস। কংগ্রেস কিন্তু একটা আঞ্চলিক দল নয়। কংগ্রেস আর প্রত্যেকটা লড়াইয়ে জেনে রাখবেন, আরে প্রদেশ কংগ্রেস এই রাজ্যে কটা আসন ভাবছে? প্রদেশ কংগ্রেস এখানে 8টা থেকে 10টা আসনে জিততে পারে, আপনি যদি বলেন 8টা থেকে 10টা। হ্যাঁ, সেক্ষেত্রে যদি জোট হয় তাহলে আপনারা কি আশা করছেন? জোট এইবার হচ্ছে আসল জায়গায় তুমি এসছো সুচন্দ্রিমা, জোটটা যে কোনো মূল্যে হওয়া উচিত। নিজেদের ইগোকে পরিত্যাগ করে, সে মুখ্যমন্ত্রী বলো, আমাদের প্রেসিডেন্ট কেন কথাটা বলবার সুযোগ পেয়েছে এই কারণেই, যদি 2টোর বেশি আসন দেব না, এই কথাটা না বললেই হতো। যদি গ্রেটার আউটলুক থাকতো, যদি বৃহত্তর দৃষ্টিভঙ্গি থাকতো, আজকে একটা পরিসংখ্যান হয়েছে যে 280 থেকে 300টা সর্বভারতীয় ক্ষেত্রে লড়বো। আর বিভিন্ন রাজ্যে বললেন না, কে পাঞ্জাব আছে, অখিলেশ আছে, স্টালিন আছে, তেজস্বী যাদব আছে, আজকে সেই জায়গাগুলোতে যদি 2-4টে করে আসন দেনা পাওনা করে যদি দেশকে বাঁচাতে হয়, এই হিন্দুত্ববাদের নামে, ধর্মের নামে, রামকে সামনে রেখে, রাম জন্মভূমিকে সামনে রেখে আজকে বড় বড় কথা বলছে। বারাণসীতে কি হলো, কারা কি করলো আইটিআই কলেজে, সেই কথাগুলো বিজেপির মুখ দিয়ে একবারও বেরোয় না। তারা মধ্যপ্রদেশের নির্বাচনে প্রচারে চলে গেল, সেখান থেকে ফিরে এসে তারা অ্যারেস্ট হচ্ছে। বেশ, আমি অতনুর কাছে আসছি, যাবে তার আগে একটা কথা বলে দিই, যে কোনো মূল্যে ভারতীয় জনতা পার্টিকে ভারতবর্ষের স্বার্থে ক্ষমতাচ্যুত করা। ভারতীয় জনতা পার্টির জন্ম তো 80 সালে, মাত্র 2টো আসন নিয়ে। তার আগে তো কখনো হিন্দু মহাসভা, কখনো রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ, এ তো চলছেই। এটা নতুন কিচ্ছু নয়, ইতিহাসটাকে পড়ে দেখতে হবে। আর সনাতন কথাটা আর রামকে নিয়ে দয়া করে রাজনীতি করার একটু বন্ধ হোক। ধর্মের নামে তার জন্যে সংসদীয় গণতন্ত্র আছে, মানুষ তার গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করবে। তাতে যদি কেউ 543টা আসন পাক, কিন্তু ধর্ম নিয়ে রক্তের হানাহানি যেন বন্ধ হয়। আমি অতনুর কাছে আসছি, এই যে ইদানিং এই যে জোট চর্চায় আমি শুরুই করেছিলাম তৃণমূলের গোষ্ঠী কোন্দল দিয়ে, এবং সেখান থেকে নবীন প্রবীণ বিতর্কের কথা আসছে। 7 তারিখে ব্রিগেডের মঞ্চে আমরা আপনাদের দিক থেকে নবীন প্রবীণের দ্বন্দ্ব নয়, নবীন প্রবীণ এক সারিতে দাঁড়িয়ে বার্তা দেবে মানুষের কাছে, সেই বার্তা কতটা পৌঁছাবে, এর সঙ্গে সঙ্গে শুধুমাত্র যে লোকসভা ভোট তা কিন্তু নয়, এই আসন ভাগাভাগির ছাপটা 2026 অবধি একটা টার্গেট, সেটাও কি মাথায় রাখতে হবে? দেখুন, আপনি ব্রিগেডের কথা বললেন, এখন ব্রিগেডের ব্যাপারটা হচ্ছে কি, আপনারা জানেন ব্রিগেডে ইতিমধ্যে আমাদের যারা বক্তা আছেন, আমাদের ডিওয়াইএফআই এর রাজ্য সম্পাদক কমরেড মীনাক্ষী মুখার্জি রয়েছেন, প্রাক্তন সর্বভারতীয় সম্পাদক কমরেড সেলিম রয়েছেন, তারা বক্তা রয়েছেন। দেখুন, আমরা এরকমই নবীন প্রবীণ ইত্যাদি ভাগাভাগিতে না বিশ্বাস করি না। আমি আগেও আপনাকে বলার সময় বললাম, এই ধরনের বাজার চলতি কয়েনেস তারাই চালায় যারা হচ্ছে রাজনীতিটাকে নীতি আদর্শের জায়গার বাইরে গিয়ে দাঁড়িয়ে হচ্ছে গিয়ে কিছু পাওনা গন্ডার হিসাবের জায়গা দিয়ে দেখায়, এই প্রবীণরা পেয়ে গেল, নবীনরা বঞ্চিত হলো টাইপের কথাবার্তা তারা বলেন। আমাদের দলে এমন অনেক প্রবীণ নেতা, বয়সে প্রবীণ নেতারা রয়েছেন যারা মাইলের পর মাইল আজও হচ্ছে মানুষের দাবি নিয়ে হাঁটেন, যেটা অন্যান্য অনেক দলের
অন্যান্য অনেক দলের হচ্ছে গিয়ে নবীন নেতারা ততটা পথ হাঁটতে পারবেন না যতটা আমাদের দলের অনেক প্রবীণ নেতা আছে, তারা হচ্ছে মাইলের পর মাইল মানুষের দাবি নিয়ে হচ্ছে দীর্ঘদিন বিভিন্ন জাঠাতে বা যাত্রাতে হচ্ছে হেঁটেছে। এটা হচ্ছে একটা কথা, প্রবীণ নবীনের দ্বন্দ্ব ইত্যাদি ইত্যাদি নেই। হ্যাভিং সাইড দ্যাট, ব্রিগেডের সভা নিয়ে একটা মজার ব্যাপার হচ্ছে যে ব্রিগেডে হচ্ছে গিয়ে অন্যান্য সব অনুষ্ঠানের জন্য এমনকি গীতা পাঠের জন্য হচ্ছে পারমিশন থাকে, সেই ব্রিগেডে সভা করতে গেলে বামেদের সভা করতে গিয়ে স্বাভাবিকভাবে হচ্ছে এই রাজ্যের সরকার তারা হচ্ছে তাদের ব্রিগেডের সভার পারমিশন কে দেয় একটু জেনে কথা বলো। রাজ্য সরকার দেয় না রতনু ব্রিগেডের সভার পারমিশন, সেনাবাহিনী পারমিশন দেয়। ফলে একটু তোমার স্টেটমেন্টটাকে চেক করো। উপাসনাকে নিয়ে ব্রিগেড যাও, আমাদের তাতে অসুবিধা নেই। আপনারা জানেন উপাসনাকে নিয়ে ব্রিগেড যাও, তোমাদের এলিটিস্ট মানসিকতায় ডিম ভাতকে তোমরা অবজ্ঞা করো, সব মেনে নেব। উনি নিজে বলেছিলেন যে আগে আমাদেরকে সবাইকে জোরদারভাবে জিতে আসতে হবে, তারপরে হচ্ছে আমাদের মুক্তি হবে, কে কোথায় দাঁড়াবে, ব্রিগেডের পারমিশনটা দেয় সেনাবাহিনী, কে কি হবেন। কাজে এটাই হচ্ছে আসল কথা, সবাইকে আগে জিতে আসতে হবে এবং নির্দিষ্টভাবে আফটার ইলেকশন তৃতীয়বারের জন্য যেন নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী হতে না পারেন, সের জন্য সুনির্দিষ্ট পদক্ষেপ গ্রহণ করতে হবে। আমি আসবো পরের বক্তার কাছে, আসছে একটা ছোট্ট বিরতি নিয়ে ফিরছি এক্ষুনি বাংলা বলছে সঙ্গে থাকবে। ফিরে এলাম বিরতির পর, দেখছেন বাংলা বলছে, আমি সুচন্দ্রিমা রয়েছি আপনার সঙ্গে। আমি নারায়ণ বাবুর কাছে আসছি, বিজেপির বক্তা। এই যে নবীন প্রবীণের যে বিতর্ক এবং মতভেদ, একটা তো এটা তো রাজনীতির চিরাচরিত, কেউ আসছে, কেউ থাকবে, কেউ চলে যাবে, আবার তার জায়গায় কেউ আসবে। উত্তরসূরিরা যেরকম পথ দেখিয়ে গিয়েছে, পূর্বসূরিদের থেকে যেমন একটা শেখার জায়গা রয়েছে, সবকিছু ওকে মিলিয়ে নিয়ে চলতে হবে এবং জোটবদ্ধভাবে। একজন নেতা তিনি যা বলবেন গোটা দেশ তাই চলবে। আপনাদের দলের দিকে এই আঙুলগুলো যারা তুলছে তাদের দিকে তো আপনারাই উল্টো প্রশ্ন ছুড়ে দিচ্ছেন, পরিবারতন্ত্র নিয়ে আপনাদের দিকেও খোঁচা আসছে। না, আমাদের দেশে পরিবারতন্ত্র বলতে রাজ্য বা কেন্দ্রে আমাদের কেন্দ্রের নেতা নরেন্দ্র মোদী, তার তো পরিবারতন্ত্রের ব্যাপারে কোনো প্রশ্ন উঠেছে তার বিরুদ্ধে আমরা জানি না। আর কোনো একটা দলে ব্যক্তিগতভাবে প্রশ্ন থাকতেই পারে, সৎ অসৎ সব দলেই থাকে, সেই অনুযায়ী ব্যবস্থা নেওয়া হয়। কিন্তু আমাদের দেশের যে প্রধানমন্ত্রী, যিনি 10 বছরের কাছাকাছি প্রধানমন্ত্রী থাকলেন এবং তৃতীয়বার তিনি ইলেকশানে যাচ্ছেন, হয়তো নেক্সট যে ডিউ আছে, সেখানে এখনো অবধি একটা তার বিরুদ্ধে কোনো রকম অভিযোগ নেই। আমাদের দেশের যে মানে বিজেপি যে সরকার, সেই সরকারের বিরুদ্ধে সেভাবে কোনো অভিযোগ নেই। রাফাল সম্পর্কে বলা হয়েছিল এবং দেখা গেল অল ফলস, এবং সেটা দেশের উচ্চতম ন্যায়ালয় সেটাকে করবোরেট করলেন, সাপোর্ট করলেন। এবং করাপশানের একটা বড় ইনস্ট্রুমেন্ট ছিল কংগ্রেস সরকারের পতনে। নারায়ণবাবু, বলবেটা কোথায়? সংসদ যেখানে বলার জায়গা সেখানে সবাইকে সাসপেন্ড করে দেওয়া হচ্ছে, সেটা তো বলবেটা কোথায়? দেখুন, সংসদে যেটা হচ্ছে সেটা খুব টেম্পোরারি এবং কয়েকদিন আগে। আমি বলছি গত 10 বছর ধরে বলবেটা কোথায় মানে কি, কোথাও তো সমস্ত জায়গায়, শুধু সংসদ নয়, এই যে আপনি বামেদের কথা বলছেন, বামেরা কি আর সংসদে আছে? তারা তো একমাত্র মিডিয়ায় আর ওই রাস্তাঘাটে কিছু চেঁচামেচির মধ্যে তারা টিকে আছে। তারা তো শূন্য থেকে মহাশূন্যে চলে যাচ্ছে। না, মিডিয়াতে আছে, প্রধানমন্ত্রী বলুক, হ্যাঁ, মিডিয়াও তো প্রধানমন্ত্রীর বিরুদ্ধে কোনো অভিযোগ তোলেননি এখনো সেইভাবে। বিজেপি মন্দিরে দরজায় ঘুরে বেড়াচ্ছে। আপনারা করতে পারেন অনেক কিছু, হাস্যকর রকম ব্যাপার। না, সত্যি হাস্যকর, সত্যি। মানে ব্যাপারটা কি হয় জানেন তো, মানে আমরা এই যাবৎকাল জাঙ্গিয়া পড়া সাংবাদিক দেখিনি, কিন্তু আমরা মধ্যপ্রদেশে দেখে ফেলেছি জাঙ্গিয়া পড়া সাংবাদিক কাকে বলে। অর্থাৎ আপনি প্রশ্ন করবেন, প্রশ্ন করলেই আপনার হয়ে যাবে বাইরে। আপনি দেখবেন মানে খুব অদ্ভুত প্রশ্ন। আগে যখন প্রশ্ন হতো তখন জল খাচ্ছি বলে আমি এখান থেকে উঠে যাব হতো, আর এখন প্রশ্ন হয় আপনি কি খেয়েছেন, কি পড়েছেন, আপনি কি করে এতটা ব্যায়াম করতে পারেন। অর্থাৎ সাংবাদিকদের প্রশ্নের ধাঁচই পাল্টে গেছে। আর বিজেপি সব থেকে বড় কথা, তার রাজ্যসভার কিছু সাংসদ আছে, তার কিছু আদানিদের কোম্পানি আছে, তারা সব সংবাদ মাধ্যম কিনে নিচ্ছে। তো আমি বলি, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী কতবার উঠে গেছেন, আপনি নিজে এখানে স্টুডিও থেকে চলে গেছেন, করতে পারছেন। বলুন, আপনি বলছেন এখানে আপনি কত সুন্দর প্রশ্ন করতে পারছেন, এইটা আপনি অন্য রাজ্যে কি আমাকে অ্যালাউ করবেন? যদি করেন তাহলে আমি খুব কৃতজ্ঞ হব। আপনারা যেখানে আছেন সেখানে সব সময় অ্যালাউ হয়। এইভাবে যদি আমাদের অ্যালাউ করেন অন্য রাজ্যে যেমন এভাবে হয়, তাহলে আমরা কৃতার্থ হয়ে যাই। মুশকিলটা হচ্ছে যে অভিযোগ নেই বলছেন, অভিযোগ নেই,
যেভাবে আজকে বিচার বিভাগকে একটা ওই যেভাবে তাদের ওই আইনমন্ত্রী তৈরি করে 3 জনকে এক জায়গায় নিয়ে আসা, 3 জনই কে না এটা একদম রাজনৈতিক ব্যক্তি থেকে আসছে না। আমি দেখুন এই আপনি এতক্ষণ বলছিলেন বামপন্থীরা বলতে যায় না, আবার ঠিক অন্য জায়গায় দেখুন আপনি সিবিআই এর ডিরেক্টর রাত্রিবেলায় পাল্টে যাচ্ছে, ইডির ডিরেক্টরকে টিকিয়ে রাখার জন্য কোর্ট অব্দি যেতে হচ্ছে। কোর্ট বলছে আরে আপনি কেন টিকিয়ে রাখছেন? সত্যিই বলছি ওদের একটা ডবল ইঞ্জিন আছে, একজন ইডি একজন সিবিআই। এই যে ডবল ইঞ্জিন দিয়ে বিরোধীদের কণ্ঠস্বর রোধ করে দেওয়া, গণতান্ত্রিকভাবে পর্যুদস্ত হয়ে যাওয়ার পরে যে কোনো ভাবে হোক ইডি সিবিআইকে ব্যবহার করা। আরে একজন প্রাক্তন অর্থমন্ত্রী, তার বিরুদ্ধে আপনারা অভিযোগ করলেন, বলছিলেন না কংগ্রেসের বিরুদ্ধে, টপকে গিয়ে গ্রেপ্তার করলেন 1000 কোটি টাকার নামে, চারিদিকে প্রচার করে দিলেন চিদম্বরমজি চোর। কই প্রচার করতে পারলেন? কই ধরতে পারলেন? শাস্তি দিতে পারলেন? তৃণমূলের সবাইকে চোর বলছেন, বামপন্থীরা মহা আনন্দ করছে, ওদিকে পিনারাই বিজয়ন সম্পর্কে নানান সমস্যা আসছে। কই পিনারায়ণ বিজয়নের বিরুদ্ধে কোনো কিছু করতে পারলেন? এখানে আমাদের বিরুদ্ধে কিছু করতে পারছেন? আপনারা প্রসার করছেন, ডবল ইঞ্জিনকে প্রকৃত অর্থে ব্যবহার করছেন না ইডি এবং সিবিআইকে। কিন্তু দেখুন আপনার যে সব রাজ্যে, এই যে আজকেই দুদিন আগেই আমাদের উত্তরপ্রদেশে, শেষ করে দিই, উত্তরপ্রদেশে একজন মহিলাকে বিচ্ছিরিভাবে, মানে কি যে করা হলো আমি উচ্চারণ করতে পারছি না, পানীয় জল খাইয়ে তাকে কি করা হলো। কই আপনার তো কোনো ব্যবস্থাপনা হলো না। কই আপনার যে নেতারা ওই মন্দিরের মধ্যে ঢুকে গিয়ে ধর্ষণ করলো, তো এই যে পুরোহিত ব্যবস্থাপনা করলো, কই সেখানে তো কোনো ব্যবস্থাপনা হলো না। যে লোকটা ফার্মারকে পিষে মেরে দিয়ে গেল, তাকে আপনারা বেশি সমস্যায় সুবিধা দিয়ে দিলেন। এই শুভেন্দু অধিকারীকে আপনারা দীর্ঘদিন ধরে চোর বলে এসেছিলেন, তাকে বিরোধী দলনেতা দিয়ে দিলেন। এই যে নিশীথ পারামানিক, তাকে আপনারা চোর, মানব পাচারকারী কি না কি বলেছিলেন, তাকে আপনারা দিয়ে দিলেন স্বরাষ্ট্র মন্ত্রীর একটা সচিবের মানে সহকারীর পদ। আপনারা যাকে আমাদের এখানে তুলোধনা করে দিয়েছেন, তাকে আপনাদের দলে নিয়ে আপনারা গুরুত্বপূর্ণ পদাধিকার দিয়েছেন। হ্যাঁ, তারপরে আপনারা বলেছেন আমার দলে এসে তো কিছু করেনি। মানে আপনারা খুব সুন্দরভাবে এমন ব্যবস্থাপনা করেছেন যে বিজেপিতে যাও, সবকা সাথ সবকা বিকাশ ইন দ্য ট্রু সেন্স অফ দ্য টার্ম হয়ে যাবে, যে আমার দল হচ্ছে প্রকৃত ওয়াশিং মেশিন, যেখানে ওয়াশিং পাউডার ঠিকঠাক ভাবে দেয়া হয়, যাতে করে আপনারা নিরঙ্কুশ ক্ষমতা নিতে পারেন। প্রদীপ্ত বলা শেষ হয়েছে। অধ্যাপক যিনি আছেন বিজেপির প্রবক্তা, তিনি বললেন যে 10 বছরে নাকি প্রধানমন্ত্রীর নামে একটা মিথ্যে কথা বলার অভিযোগ নেই। আমি এক করে বলছি, বাংলা বলছি আলোচনার বিষয়। সুচন্দ্রিমা জিজ্ঞেস করেছে, আমি এইটা বলতে বাধ্য হচ্ছি, যে কটা কথা বলেছেন 10 বছরে, যে কটা কথা বলেছেন প্রধানমন্ত্রী, সব কটাই মিথ্যায় পর্যবসিত হয়েছে। নাম্বার 1 বলেছিলেন যে 15 লাখ টাকা করে চলে যাবে, বলেছিলেন 2 কোটি চাকরি, বলেছিলেন সবকা সাথ সবকা বিকাশ, বলেছিলেন हमको প্রধানমন্ত্রী মত বানাও, চৌকিদার বানাও, বলেছিলেন বিদেশ থেকে সমস্ত কালো টাকা দেশে ফিরিয়ে আনবেন, বলেছিলেন যে একটার পর একটা সমস্ত যারা পাচারকারী তাদেরকে গ্রেপ্তার করা হবে। আজকে ভারতীয় জনতা পার্টি, বিশেষ করে নরেন্দ্র মোদী, যা আজকে বলছেন যে উনার মানে বংশ পরম্পরা বলা যাবে না। আমি আপনাকে বলি, আগামী দিনে যদি দেখা যায়, দেখুন মধ্যপ্রদেশে যার জন্যে নির্বাচনে জিতলেন, একটু প্যারালাল হতে গেল, তাকে সরিয়ে দেওয়া হলো পদ থেকে। আগামী দিনে যদি উত্তরপ্রদেশের চিফ মিনিস্টারকেও সরিয়ে দেওয়া হয়, আশ্চর্য হওয়ার কিচ্ছু নেই। আমি বলে দিচ্ছি, নরেন্দ্র মোদী হচ্ছেন সবচেয়ে বড় অটোক্র্যাট এবং লায়ার, এবং ভারতবর্ষের মেন বলছেন কোনো বিলাস, উনি নিজের বিমানটা কত হাজার কোটি টাকা দিয়ে করেছেন, নিজে যে নতুন পার্লামেন্টটা করলেন, কি জন্যে? পার্লামেন্টেরিয়ানদের মানে যাতে কোনো রকম বিপদ আপদ না হয়। আগের বার বাইরে হয়েছিল, এবার অভ্যন্তরেও ঘটনা ঘটলো। তাহলে আমার প্রশ্ন হচ্ছে যে নির্বাচনে আগে নরেন্দ্র মোদী, আবার দেখেছেন অলরেডি তামিলনাড়ুর যাত্রা শুরু হয়ে গেছে, তামিলনাড়ুর যাত্রা শুরু হয়েছে বিভিন্ন জায়গায়। উনি মনেই করেন, উনি ভাবছেন যে ভারতবর্ষের যত মানুষ আছে সবাই বোকা, একমাত্র চালাক উনি আর অমিত শাহ, দুজনে একে অপরের পরিপূরক। আমি আপনাকে বলি যে জাতীয় কংগ্রেস যেটা মনে করে যে কোনো মূল্যে 2024 সালে
সংসদীয় গণতন্ত্রে ভারতবর্ষের সংবিধানকে বাঁচাতে, ভারতবর্ষের সার্বভৌমিকতাকে বাঁচাতে, ভারতবর্ষের নির্দিষ্ট ভূখণ্ডকে বাঁচাতে ডেফিনেটলি কংগ্রেস নিশ্চয়ই স্যাক্রিফাইস করবে এবং গাঠবন্ধন হয়ে কে প্রধানমন্ত্রী হবে না হবে সেটা বড় প্রশ্ন নয়, ওদেরকে মানে জানা উচিত। বড় না হলো মুখ্য প্রশ্ন তো সাধারণ মানুষের সামনে আসবেই। হ্যাঁ, 81টা দরকার। হ্যাঁ, 81 বছর বয়সে মোরারজি দেশাই প্রাইম মিনিস্টার হয়েছিলেন। ইট ডাজন্ট মিন যে তিনি প্রবীণ হয়ে গেছেন। মুখ যখন যদি নির্বাচনে সংখ্যাতত্ত্বে, তখন মনে করবে যারা মনে করবে হি অর শি উইল বি দ্য প্রাইম মিনিস্টার, হোয়াটস রং উইথ ইট। বেশ, অতনুর কাছে আসছি। বেঙ্গালুরুর বৈঠকের পর এবং সম্ভবত যখন মুম্বাইতেও বৈঠক হলো, আমরা লালুজিকে বলতে শুনেছিলাম যে রাহুল জি আপ শাদি কর লিজিয়ে, হাম লোগ বারাতি হোকে আপকে পিছে আয়েঙ্গে, মানে কোথাও কি তিনি ইঙ্গিতটা নবীনদের দিকে ঠেলার চেষ্টা করেছিল? এরকম যদি পরবর্তীতে আবারও যখন আসন সমঝোতা নিয়ে আবারও তোমরা একত্রিত হবে, বৈঠকে বসবে, এরকম আলোচনা এলে নবীন প্রবীণ বিষয় তো সেখানেও আসবে, কি মনে হবে? দেখুন, আপনার কথা বলার আগে আমি আপনার থেকে 10 সেকেন্ড সময় চাইবো একটা কথা বলবার জন্য। এই যে আমার কানে যেটা রয়েছে, এটার কানের একটা বৈশিষ্ট্য হচ্ছে আপনারা যখন অফ হয়ে যাচ্ছেন তখনও সেখানকার কথাবার্তা আমার কানে আসে। এখন এই অফ হওয়ার সময়কালে কেউ একজন আমাকে খুব বেশ ঘৃণা ভরে এই সাবস্ট্যান্ডার্ড তার নাকি আমাকে দেখে বা শুনে মনে হয়েছে ইত্যাদি ইত্যাদি বললেন, আমার কানে এলো। যেই বলে থাকুন তাতে হয়তো তার ফ্রাস্ট্রেটেড ইগো কিছু স্যাটিসফাই হতে পারে, কিন্তু তিনি বিশ্বাস রাখুন নির্দিষ্টভাবে আমি যে রাজনৈতিক দর্শনে বিশ্বাসী, আমি যে রাজনৈতিক দল করি, তা খেটে খাওয়া মজদুর, শ্রমিক, কৃষকদের, ওই আপনাদের ভাষায় তথাকথিত সাবস্ট্যান্ডার্ডদের দি পার্টি, কাজে আমি গর্বিত সাবস্ট্যান্ডার্ড। এটা হচ্ছে আমার বক্তব্য। দ্বিতীয় কথা যে সুচন্দ্রিমা আপনি যে প্রশ্নটা করলেন, দেখুন বেঙ্গালুরুতে হোক বা মুম্বাইতে হোক, আমাদের পার্টির তরফ থেকে আমরা খুব পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছি যে রাজ্যে রাজ্যে নির্দিষ্ট যে রাজ্যের যে অবস্থা বা অবস্থান, সেইখানের ভিত্তিতে হচ্ছে গিয়ে এই সমস্ত রাজ্যগুলো ঠিক করবে যে আসন সমঝোতা হবে কি হবে না। যেমন আমি আপনাকে একটা ছোট্ট উদাহরণ দিই, কেরালে 20টা এমপির সিট আছে। এখন কেরালে এই 20টা এমপির সিটের মধ্যে কোনোটায় কংগ্রেস জিতবে, কোনোটায় সিপিআইএম জিতবে, কিন্তু নির্দিষ্টভাবে এটা হবে যে এই 20 জন সাংসদ নির্দিষ্টভাবে কেন্দ্রে নরেন্দ্র মোদীকে তৃতীয়বার প্রধানমন্ত্রী হওয়া থেকে আটকানোর জন্য উদ্যোগ নেবেন। দ্যাট ইজ দ্য মেইন ফাংশনালিটি অ্যান্ড মেইন অবজেক্ট অফ ইন্ডিয়া। কাজেই এখানে দাঁড়িয়ে রাজ্যব্যাপী ক্ষেত্রে পরবর্তী ক্ষেত্রে কি হবে, আমি আবার প্রথমেই বলেছিলাম যে শীর্ষ নেতৃত্বরা তারা আছেন, প্রত্যেকটা রাজনৈতিক দল যারা এই প্ল্যাটফর্মে নিজেদের বিজেপি বিরোধী হিসাবে বলে গেছেন। কাজেই আর এ রাজ্যের ক্ষেত্রে আমাদের পরিষ্কার স্ট্যান্ড পয়েন্ট, এ রাজ্যে বিজেপি এবং তৃণমূল উভয়ের বিরুদ্ধে আমাদের হচ্ছে ইঞ্চিতে ইঞ্চিতে লড়াই। বেশ, আমি একটা ছোট্ট বিরতিতে যাচ্ছি, ফিরছি এক্ষুনি বাংলা বলছেতে বিরতির পর, সঙ্গে থাকবে। ফিরে এলাম বিরতির পর, দেখছেন বাংলা বলছে, আমি সুচন্দ্রিমা রয়েছি আপনার সঙ্গে। আজকে বাংলা বলছের বক্তা রয়েছেন তৃণমূল কংগ্রেসের প্রদীপ্ত মুখার্জি, বিজেপির নারায়ণ চক্রবর্তী, কংগ্রেসের শক্তি মৈত্র, বামেদের তরফে বক্তা রয়েছেন অতনু চট্টোপাধ্যায়। আমরা এতক্ষণ আলোচনায় ছিলাম, একেবারে শেষ ভাগে চলে এসেছি। প্রত্যেকের কাছে এবার আলোচনার মধ্যে কোনো ঝগড়া বিতণ্ডা নয়, আমি স্পষ্টভাবে উত্তর নিতে চাইব। লোকসভা ভোট আর বেশি সময় বাকি নেই, আসন সমঝোতা জোটের কাছে একটা বড় প্রশ্ন। বিজেপি এই বাংলায় নিয়ে আমি কথা বলবো, এই বাংলায় তারা যে টার্গেট দিয়ে গেছেন কেন্দ্রীয় নেতৃত্ব, সেটাকে কিভাবে দেখছে সেটা তাদের প্রায়োরিটি হওয়া উচিত। সেখান থেকে তারা এবার তৃণমূল, কংগ্রেস, বামেদের এই ইস্যু নিয়ে রাজনৈতিক ফায়দা তুলতে যাবেন, তাহলে 35 থেকে 25 কি 25 থেকে 15তে চলে আসবে, নাকি নিজেদের দ্বন্দ্বের মাঝে এই হাওয়াটায় তৃণমূল কংগ্রেস তাদের চিত্রনাট্যটাকে পাল্টে নিতে পারবে? আমি নারায়ণ বাবু আগের স্লটে আপনার বক্তব্যর কাছে আসব এবং খুব সংক্ষেপে বক্তব্য রাখবেন। নিজেদের মধ্যে 35, 25, 15 এই দ্বন্দ্বের মধ্যে আপনারা একটা তালিকা কি স্থির করতে পারবেন? আমাদের তো তালিকা আগে থেকেই সেট করা আছে। 2024-এর ইলেকশনে আমরা বিশ্বাস করি আমাদের সংগঠন এবং পশ্চিমবঙ্গের যে রাজনৈতিক পরিবেশ, এখানে যদি ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন হয়, আমরা অন্তত 35টা 42-এর মধ্যে এবারে জিতব। আর এই যে দিলীপ বাবু যে 25টার কথা বললেন, দিলীপ বাবু বলেছেন, দিলীপ বাবু মনে করেন হয়তো ওটা ওর ব্যক্তিগত অভিমত, হ্যাঁ, কিন্তু আমাদের যেটা মানে স্বীকৃত আমাদের যে সংখ্যা, আমরা যেটা হিসেব করেছি এবং যেটা অমিত শাহজি বলেও গেছেন
যে অন্তত 35টা সিট আমরা পাবো, আমরা মনেও করি। মানে দিলীপ বাবু বঙ্গ বিজেপিতে এখন কি তাহলে? না না, বঙ্গ বিজেপিতে উনি ডেফিনেটলি আছেন। সদ্য প্রবীণ না? না না, নবীনের দিক থেকে দেখুন নবীনটা কিন্তু প্রথমত হচ্ছে আমাদের বক্তব্য সেটা নয়। দিলীপ বাবু এই মুহূর্তে আমাকে জবাবটা দিতে দিন, আপনার কথাটার জবাবটা দিতে দিন। দিলীপ বাবু এই মুহূর্তে আমাদের 2024-এর ইলেকশনের যে কমিটি তৈরি হয়েছে ইলেকশনটাকে ওভারসি করার জন্য, সেই কমিটির একজন সদস্য, তিনি প্রাক্তন ভাইস প্রেসিডেন্ট দলের এবং তিনি প্রাক্তন রাজ্য সভাপতি। কাজেই দিলীপ বাবু যে প্রাক্তন হয়ে গেছেন, বয়স হয়ে গেছে, এ কথা বলিনি। না না, দিলীপ বাবুর মানে ক্ষমতা বা তার দিলীপ বাবুর 25 যে সংখ্যাটা উনি কিভাবে বলেছেন, মিটিং এ ছিলেন, কারণ সবাই তো ডাক পায়নি, অমিত শাহ মিটিং এ ছিলেন, মানে তার পদাধিকার নিয়ে আমার কোনো প্রশ্ন নেই, কিন্তু প্রশ্নটা হচ্ছে যে রাজ্য সভাপতির কথা আপনি বললেন প্রাক্তন বসিয়ে, তার আমলে 2 থেকে 18 হলো, তার আমলে একটা বিধানসভা নির্বাচনও হলো, এবং তারপর তার মত কে গুরুত্ব দেওয়া হচ্ছে না, তাহলে তো নবীন প্রবীণের এই দ্বন্দ্বের মধ্যে বিজেপির, বঙ্গ বিজেপির অন্তত মুখ খোলাই উচিত না। আমি একবারও বলিনি কিন্তু যে দিলীপ বাবুর ওটা ব্যক্তিগত মতামত হতেই পারে, কিন্তু আমাদের দলের ব্যক্তি দিলীপ ঘোষ ইলেকশনের যে কি সব কমিটি আছে তার মধ্যে আছে। ব্যক্তি দিলীপ ওই কমিটিতে থেকে সে গণমাধ্যমে বলছে 25টা পাবে। এটা দ্বন্দ্ব না, না না, এটা আপনি বলবেন না প্লিজ, এটা দ্বন্দ্ব। আপনি এটা বলবেন না দ্বন্দ্ব যে 42 জন সাংগঠনিক সভাপতি আর ওই যে 19 জন না 18 জন কি নাম কি বলে ওই যে এমপি, তারা বৈঠক করছে, গোপনে বৈঠক করছে বিশেষ একটা হোটেলে, সেখানে নাড্ডাজিও আসছে এবং সেখানে শাহজিও আসছে। ফলে দ্বন্দ্ব কাদের মধ্যে কিভাবে আছে সেটা মানুষ বুঝে নেবে। 35টা হিসাবে তৃণমূল যদি এরকম বলে 3 পাবেন কিনা দেখুন, তারা তো মারামারি করছে নিজেরা। 3 পাবেন কিনা দেখুন। মানুষ আপনাদের মিথ্যা, মানুষ আপনাদের ঢকবাজি, মানুষ আপনাদের এই যে বঞ্চনা আপনাদের ধরে ফেলেছে। দুর্নীতি 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 গাজর দেখিয়ে যাচ্ছেন, কাউকে শাস্তি না চিদম্বরম জি না এখানে, কারণ প্রমাণ করতে পারছেন না কোনোভাবে, কিন্তু আপনারা ঢক্কানি দাঁত বানিয়ে যাচ্ছেন না ওখানে বিজয়। বিজেপির কারো বাড়ি থেকে কোটি কোটি টাকা নোট পাওয়া যায়নি। ওই যে 300 কোটি টাকা কার বিরুদ্ধে বলেছিলেন দাদা? 300 কোটি টাকা কার বিরুদ্ধে বলেছিলেন? নারায়ণ রানে। নাম ভুলে গেছেন তো? স্বাভাবিক, এটা স্বাভাবিক। হিমন্ত বিশ্ব শর্মার বিরুদ্ধে কি বলেছিলেন? ভুলে গেছেন তো? স্বাভাবিক। কি বলেছিলেন এই শুভেন্দু অধিকারী সম্পর্কে? ভুলে গেছেন তো? স্বাভাবিক। আপনাদের শিক্ষামন্ত্রী কি করে জেলে আছেন বলুন, আপনারা এখন মধ্যখানে বলবেন, স্বাভাবিক গায়ে জ্বালা পড়বে তো, কারণ আপনাদের কিছু ফোসকা আছে, ফোটালে আরো জ্বালা করবে, জলগুলো বেরিয়ে আসবে। আপনাদের তো সব নেতারই একে একে বেরোচ্ছে, তারপরেও তো হারাতে পারছেন না, তারপরেও শাস্তি দিতে পারছেন না। 84 দিন জেল কেটে তিনি কি খুনি? সময় অল্প শক্তিদার কাছে আসছে। এতদিন একটা কেন্দ্রের জাতীয় দলের কথা যখন বলছেন, বিজেপি একটা ন্যারেটিভ সেট করে দিত, বিরোধীরা তাতে একটা প্রতিক্রিয়া সৃষ্টি করত, এবং সেখান থেকে এবার উল্টে যাচ্ছে বিষয়টা। ইন্ডিয়া নিয়ে বিজেপি বেশি ভাবছে এবং আসন সমঝোতা নিয়ে আপনারা কম ভাবছেন, এমনটা প্রতিচ্ছবি আসছে। আমি আপনাকে একটা কথা বলি, খুব শেষের দিকে একদম উপসংহার তো, তাই সংসদীয় গণতন্ত্রের নির্বাচনের ব্যালট মানে ইভিএম এর কাউন্টিং না হওয়া পর্যন্ত আমি 42টা পাবো, আমি 35টা পাবো, আমি 25টা পাবো, আমি অত বড় অটোক্র্যাট নই। একদম খুব ক্লিয়ারলি বলছি আপনাকে। আমি যেটা বলি, আমরা উই আর ডিটারমাইন্ড। আমাদের অধীর চৌধুরী প্রেসিডেন্ট একটা কথা বলেছেন, আমি বলেছি প্রদীপ্তর সঙ্গে কোন জায়গাটায় আমি সহমত হতে পারিনি। আমি তার মানে এই নয়, আমরা বদ্ধপরিকর, উই আর ডিটারমাইন্ড অ্যাবাউট ইট, যে নেক্সট পার্লিয়ামেন্ট ইলেকশন আর মাত্র মানে 3 মাস বাকি আছে। সেই জায়গায় বিজেপিকে পরাস্ত করবার জন্যে আমাদের সর্বোচ্চ নেতৃত্ব যে নির্দেশ দেবে, এবং সেটা অধীর চৌধুরীও বলে দিয়েছেন যে আমরা তবে হ্যাঁ, কোনো জায়গায় এই ইন্ডিয়া জোটের মধ্যে ভাঙন ধরবার জন্য সব সময়, সেটা বিজনেস লবি বলুন, সেটা ভারতবর্ষের অর্থনৈতিক বাজারকে যারা দখল করতে চায় তাদের বলুন, যারা সময় সময় এদল ওদল বা পাল্টিয়ে যারা নিজেদেরকে ওয়াশিং মেশিনে ঢুকে একদম ফ্রেশ হয়ে সফেদ হয়ে বেরোয় তাদেরকে বলুন, যারা বলে যে প্রধানমন্ত্রীর নামে একটাও কোনো অভিযোগ নেই তাদেরকে জিজ্ঞেস করুন। আমি আপনাকে বলে দিচ্ছি যে 2024 সাল নরেন্দ্র মোদী উইল নট বি দ্য প্রাইম মিনিস্টার, ইউ ক্যান টেক গ্যারান্টি ফ্রম আস। ডিমনিটাইজেশন সবথেকে বড় দুর্নীতি।
ডিমনিটাইজেশন কিন্তু আপনি- ভারতবর্ষে আর- প্রথম আর করেছিলেন একটু ইন্দিরা সময় গান্ধী। নেই, সময় নেই অতনু। এমপি তাহলে মানছেন দুর্নীতি, থ্যাংক ইউ। আমি বলেন। মানিনি, বক্তব্য আমি রাখুন, বলছি বক্তব্য ইন্দিরা রাখুন। গান্ধী তাহলে দুর্নীতি সময় করতেন। নেই, বক্তব্য সভাপতি শেষ বলেছেন করতে হবে। 25টা এমপি। আমি বলছি যে বিজেপির 35-25 তো আগামী দিনে লোকসভা ভোটে কি হবে না হবে সেটা তো আগামী দিনে বোঝা যাবে। আচ্ছা, এই মুহূর্তে তো রাজ্যে নির্বাচিত 77 জন এমএলএ ছিল, মানে খাতায় কলমে 77টা বিজেপির এমএলএ ছিল। বিজেপির প্রতিনিধি এখানে এসে বলুক তো উনি যে ওনার এই মুহূর্তে কতগুলো এমএলএ রয়েছে এই রাজ্যে, বলতে পারবেন না। CPM এর MLA কটা আছে? সংখ্যা টংখ্যা ইত্যাদির ব্যাপার নিয়ে আমার মনে হয় যত কম ঢাকা যায় ততই বামপন্থীদের ভালো। MLA কটা? আর 2 উনি তো নম্বর সব হচ্ছে শুনতে কি, পান। আপনি বললেন লোকসভা ভোটের কথা। লোকসভা ভোটের ক্ষেত্রে আমাদের খুব পরিষ্কার স্ট্যান্ড যে তৃতীয়বারের জন্য নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন বিজেপি সরকার, যারা কিনা দেশকে ধর্মের নামে বিভাজন করে, জাতের নামে বিভাজন করে, দেশের জল জঙ্গল খোলামুখ খনি হচ্ছে ব্যবসায়ীদের লুটের জন্য ছেড়ে দেয়, এই সরকারকে যেন তৃতীয়বার তারা না আসে তার জন্য আমরা বদ্ধপরিকর। আমরা তার জন্য যতটা লড়াই লড়তে হয় আমরা সেই লড়াইয়ের জন্য প্রস্তুত এবং সক্ষম। তার জন্য বামেরা শূন্য থেকে মহাশূন্য চলে গেল। জোটবদ্ধভাবে লড়াই না নিজেদের মধ্যে লড়াই? ওই যেমন কেরালে বিজেপি শূন্য হয়ে গেছে ওরকম তো, ও নারায়ণ বাবু। বিজেপি কোনোদিনই কেরালে ছিল না, সিপিএম 34 বছর অত্যাচার করার পরে এখানে শূন্য হয়েছে। কেরালে যেভাবে শূন্য হয়েছেন তাই তো। আরে অমিত শাহ বাবা, কেরালে আমরা সিপিএম এর শূন্য সভাকে ছিলাম বিজেপি না। সভাকে অমিত মালব্য কিন্তু টুইট করে আপনারা গেছেন। কোথায় ছিলেন? সিপিএম এর সভাকে শূন্য বিজেপি থেকে সভা মহাশূন্য। শূন্য। অমিত এবারে মালব্য যাবেন টুইট করে পাকিস্তানে। গেছেন। লজ্জা করে না? লজ্জা করে না? কেরালে আপনারা শূন্য। আরে ঠিক, আমরা শূন্য তো, আমরা সংসদীয় গণতন্ত্রের হিসেবে পশ্চিমবঙ্গের বিধায়ক সংখ্যা শূন্য। সময় শেষ। ধন্যবাদ চারজনকে আজকের আলোচনা আসার জন্য। যারা এতক্ষণ টেলিভিশনের ওপারে ছিলেন ধন্যবাদ জানাচ্ছি তাদেরকেও। বাংলা বলছে আপাতত এখানেই শেষ করছি। দেখছেন কলকাতা টিভি, রাত দিন 7 দিন।